সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1479তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই মোহাম্মদ ওসমান হোসেনের জীবনের চরম অলৌকিক এক ধর্মীয় বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল গোপন রহস্য ফাঁস, সিলেটের জিন্দা মহিলার কবর। আপনারা হয়তো অনেকেই সিলেটের জিন্দা বিবির মাজার জিয়ারাত করেছেন কিংবা জিন্দা বিবির মাজার সম্বন্ধে শুনেছেন। আমি আমার গল্পে চট্টগ্রামের একটা মহিলার কথা শুনেছিলাম। তিনি জিন্দা বিবির মাজারে গিয়েছিল এবং তার মনের নেক বাসনা পূরণ হয়েছে। এছাড়া অনেক গল্পে আমি এই জিন্দা বিবির মাজার সম্বন্ধে জেনেছিলাম, কিন্তু আজকে ওই জিন্দা বিবির মাজারের যিনি শুয়ে আছে ওনার নাতির মুখেই আমি এই জিন্দা বিবির মাজারের গোপন রহস্য জানতে পারলাম, যা শুনে রীতিমতো আমার শরীরের পশম দাঁড়িয়ে গিয়েছে। ওই জিন্দা বিবির জীবনের গল্প এমনই গল্প, এইটা প্রতিটা মানুষের জীবন পরিবর্তন করে দেওয়ার মতো এক নিতান্তই প্রতীক। আমি সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের ভাই মোহাম্মদ ওসমান আলীর জীবনের এই অলৌকিক বাস্তব গল্পটা তার দাদিকে ঘিরে, মানে জিন্দা বিবিকে ঘিরে সবাই আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ওসমান হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ওসমান হোসেন, আমার বাড়ি সিলেট বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদাভাই সহ আমার ছোট 3টা কাকা, রয়েছে আমার বড় একটা ফুফু। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার ছোট 2টা ভাই আর বড় 2টা বোন। আমরা টোটাল 3 ভাই 2 বোন। আমাদের পরিবারটা সিলেট বিভাগের অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। কৃষিকাজের পাশাপাশি আমার বাবার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমার বাবা একজন দরবারি কারবারি মানুষ, এবং একটা সময় আমার বাবা নির্বাচনও করে এবং সেই নির্বাচনে আমার বাবা মেম্বারি পাশ করে। 5 বছর যাবৎ আমার বাবা মেম্বারিও করে। এরপরে তিনি আর মেম্বারি ইলেকশন করে নাই, তিনি আমাদের জমি জমা দেখাশোনা করে এবং আমার দাদার রয়েছে আমাদের গ্রামেই অগাধ সয় সম্পত্তি। এবং এছাড়াও আমাদের পরিবারে আমার যে কাকারা আছে তারা প্রত্যেকেই বিয়ে করেছে। কাকাতো ভাই বোন মিলিয়ে আমাদের পরিবারের সবাই যখন একসাথে খেতে বসি তখন মনে হয় যেন ছোটোখাটো একটা জেফত কিংবা বড় ধরনের কোনো বিয়ের অনুষ্ঠান। আমাদের পরিবারটা ছিল একান্নবর্তী একটা পরিবার। সিলেট শহর থেকে অনেক দূরে ওই গ্রামে আমাদের পরিবারটা ছিল এমন একটা পরিবার, আমাদের সঙ্গে ওই গ্রামের কোনো মানুষ কথা বলার সাহস পেত না। ঝগড়া করা তো দূরের কথা, আমাদেরকে দেখলে ওই গ্রামের মানুষ খুব ভয় পেত। এবং যখনই কোনো ইলেকশন হতো, চেয়ারম্যান, মেম্বার, এমপি বা প্রধানমন্ত্রীর কোনো ইলেকশন হলে সবসময় ওই নেতারা আমাদের বাড়িতে এসে ভিড় জমাতো, কারণ আমাদের এক ঘরে বা এক পরিবারে যে পরিমাণের ভোট ছিল পুরো গ্রামে হিসাব করতে গেলে আমাদের বাড়িতেই সবচেয়ে বেশি ভোট, যার কারণে আমরাই নির্ধারণ করি কে হবে মেম্বার আর কে হবে চেয়ারম্যান। যাই হোক, এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। ছোটোবেলা থেকে আমি একটা জিনিস খুব খেয়াল করে দেখছি, আমার দাদা একটু ব্যতিক্রম ধর্মী মানুষ। মানে এক কথায় বলতে গেলে অনেকেই বলে আমার দাদা পাগল, আবার কেউ কেউ বলে দরবেশ, আবার কেউ কেউ বলে ভীষণ আল্লাহওয়ালা একজন মানুষ। আমি ছোটোবেলা থেকে দেখতাম আমার দাদা বেশিরভাগ সময় মসজিদে পড়ে থাকতো। মসজিদের বাইরে তিনি খুব বেশি একটা আসতেন না। দাদি মারা যাওয়ার পর থেকে ইনি সারাক্ষণই মসজিদে বসে থাকেন। কোনো সময় বাড়িতে আসলে আমার মা চাচিরা মিলে হয়তো এক মুঠ খেতে দিত, আবার না হলে দিতও না। মানুষের বাড়িতেই খুঁজে চেয়ে আমার দাদা খাবার খেত। আমি আমার দাদার বড় নাতি, সেই হিসাবে আমি দেখলাম যে আমার দাদার বয়স যে একেবারেই বেড়ে গেছে তা কিন্তু নয়। মোটামুটি আমার দাদা এখনও বলতে গেলে একরকম মধ্যবয়স্ক বলাই চলে। দাদার বয়সের হারে শরীরের কিন্তু ওরকম পরিবর্তন হয়নি। তো এরপরে দেখা গেল যে উনি যখন বাড়িতে আসতো আমার মা চাচিরা দাদাকে ওভাবে মূল্যায়ন করতো না। আর আমার বাবা অথবা আমার কাকারাও ধরেন বড় কোনো বিষয় নিয়ে যখন তারা আলাপ আলোচনা করে তখন কিন্তু কোনো জায়গায় আমার দাদাকে ডেকে আনে না, মানে দাদাকে জিজ্ঞেস করে না যে এই কাজটা করব, আপনি কি বলেন, আপনার মতামত কি। দাদাকে সবসময় আমাদের পরিবারে এক খুনসুটি করে রাখা হয়েছে। এরকম করেই তখন আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে এবং আমি তখন আমাদের এলাকারই একটা মাদ্রাসায় পড়াশোনা করি। দেখা গেল আমি মাদ্রাসায় পড়লেও আমি কিন্তু ছাত্র হিসাবে খুব বেশি একটা ভালো ছিলাম না।
পড়াশোনা এইসব কোনোভাবে আমার মাথায় ঢুকতো না। আমি যাই হোক দেখতে শুনতে খুব বেশি যে খারাপ ছিলাম, মানে খুব বেশি দুষ্ট ছিলাম তাও না। আমি মোটামুটি শান্ত স্বভাবই একটা ছেলে ছিলাম, কিন্তু বাড়িঘরে খুব বেশি একটা থাকতাম না, আর পড়াশোনার প্রতি আমার কোনো মনোযোগী ছিল না। এবং আমার দাদার সঙ্গে মোটামুটি আমার সম্পর্কটা বেশ ভালো ছিল। আমার অন্য কাকা বা কাকাতো ভাই বোনদের তুলনায় আমার দাদা আমাকে অনেক বেশি ভালোবাসতো। আমি মাঝে মাঝে অবসর সময় পাইলে দাদার ওই মসজিদে চলে যেতাম, মানে যে মসজিদে দাদা থাকতো, নামাজ পড়তো, ঘুমাইতো। এইটা আমাদের গ্রামেরই একটা মসজিদ, ওই মসজিদে চলে যেতাম এবং গেলে পরে দেখতাম দাদা মসজিদে বসে আছে। দাদার কাছে টাকা পয়সা অতভাবে ছিল না, এরপরও আমি গেলে আমার পকেট থেকে বের করে এটা ওইটা দিত। আমারে খুব আদর করতো আমার দাদা। তো এরকম করতে করতে একটা পর্যায়ে হঠাৎ করে খবর পাইলাম দাদা নাকি আর মসজিদে নাই, মানে আমার দাদা নাকি কই চলে গেছে। তো এরকম করে দাদা কিন্তু মাঝে মাঝে চিল্লায় যাইতো, আপনার 15 দিন 20 দিন বা 1 মাস এগুলোর জন্য চিল্লায় যাইতো। তো যার জন্য আমরা মনে করছিলাম যে দাদা মনে হয় চিল্লায় গেছে, এটা ভেবে আছি সবাই। কিন্তু দেখা গেল দাদার সঙ্গে যারা চিল্লায় গেছিল ওরা বলতেছে দাদা নাকি, ওরা যখন ফিরে আসে তখন আমরা জানতে পারি দাদা ওনাদের সঙ্গে যায় নাই। তো ইতিমধ্যে তখন প্রায় 1 মাস হয়ে গেছে, দাদার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। দাদা কোথায় আছে না আছে, কই গেছে না গেছে, এও আসলে সঠিকভাবে কেউ বলতে পারে না। তখনই আমার ভাব চাচাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল, আয় হায় এই বয়সেও হঠাৎ করে বাবা কই চলে গেছে, মানে আমার দাদা কই চলে গেছে। সবাই মিলে তখন দাদারে খোঁজাখুঁজি করতে শুরু করছে, এই গ্রামে ওই গ্রামে, বিভিন্ন গ্রামে লোক পাঠিয়ে এমনি ওমনে দাদার সন্ধান করতেছে। বাট কোথাও আসলে দাদাকে খুঁজে পাওয়া যায় না, মানে কোথাও দাদার কোনো অস্তিত্ব মিলল না। দাদা কোথায় আছে না আছে এটা কেউই বলতে পারে না। একসময় দেখা গেল যে আমাদের পারিবারিক অবস্থা দাদাকে নিয়ে খুব মানে মাতামাতি করতে শুরু করলো। এভাবে প্রায় 3 মাস অতিবাহিত হয়ে গেল, কিন্তু দাদার কোনো সন্ধান পাওয়া যায়নি। 3 মাস পরে আমার বাপ চাচারা বলা বলি করতে শুরু করলো, যা হয়েছে ভালোই হয়েছে, গ্রামে থেকে থেকে পাগলামি করার চেয়েও কোথায় চলে গেছে ওইটাই ভালো। এইভাবে প্রায় 5 মাসের মাথায় একদিন হঠাৎ করে এক অন্যরকম খবর চলে আসলো। 5 মাসের মাথায় হঠাৎ করে আমি জানতে পারি, আমি তখন আমাদের বিকালবেলা আমাদের গ্রামের মাঠে খেলাধুলা করতেছিলাম। আমার বয়স তখন আপনার কত হবে, 16-17 মতো হবে, ওই রকম বয়সেই। তো আমি তখন মাঠের ধারে খেলা করতেছিলাম। তো মাঠের ধারে খেলা করতেছি, এমন করতে করতে আমাদের গ্রামেরই এক ছেলে এসে আমার বলতেছে যে ওসমান তাড়াতাড়ি বাড়ি যা, তোকে বাড়িতে দারুণ ঘটনা ঘটছে। তো এই ছেলেটা আমার থেকে একটু বড়ই আর কি। পরে আমি বললাম যে আমাদের বাড়িতে কী ঘটনা ঘটছে, কী হয়েছে? বলে তোর দাদা বিয়ে করে তোর নতুন দাদি নিয়ে আসছে। আমি শুই না তো অবাক, হায় হায় বলে কি? দাদা আজকে 5 মাস ধরে কই জানি চলে গেছে, দাদার কোনো সন্ধান নাই। দাদা কি বেঁচে আছে না মরে গেছে এটাই তো আমরা কেউ বলতে পারতাম না। এখন শুনতেছি দাদা নাকি নতুন বউ নিয়ে বাড়ি আসছে। তো আমিও তখন কী করলাম, তাড়াতাড়ি খেলা বন্ধ করে বাড়ির দিকে গেলাম। বাড়িতে গিয়ে দেখতেছি বাড়িতে এলাহি কাণ্ড, মানে আমার বাবা আমার চাচারা যারা আছে সবাই দাদারে মারতে আসতেছে, এবং দাদার সঙ্গে দেখলাম বোরকা পরিহিত অবস্থায় এক মহিলা দাঁড়িয়ে আছে। আমি তখন লজ্জায় আর দাদার সামনে যাই না, মানে ভীষণ রকমের লজ্জা পাইছি। আয় হায় এই বয়সে দাদা বিয়ে করে বউ নিয়ে আসছে, আমাদের তো একটা মান সম্মান আছে। আমার বাবা মেল দরবার করে বিভিন্ন জায়গায়, এবং এক কথায় বলতে গেলে আমার দাদা আমার বাবাকে সবাই চিনে জানে। তাই সেই অবস্থার মধ্যে আমার দাদা এরকম একটা কাজ করে বসছে, এইবার আমার আব্বা মুখ কীভাবে দেখাবে? আমি উঠানের কোণার মধ্যে দাঁড়িয়ে আছি, গ্রামের সব মানুষগুলো তখন প্রায় একসাথ হয়ে গেছে, আমাদের আশেপাশের গ্রামেরও অনেক মানুষ তখন মানে ওই বাড়ির মধ্যে আসছে। যেহেতু এরকম একটা ঘটনা ঘটছে, সবাই তো বিষয়টা নিয়ে চিন্তিত যে এইরকম একটা ঘটনা ঘটে গেল। আয় হায় এর ভিতরে দেখা গেল যে মানে দাদা কোনো কিছু বলেও না, কারোর সঙ্গে কথাও বলে না, ওই মহিলাকে নিয়ে দাঁড়ায় আছে। আর আমার বাবা গালাগালি করতেছে, আপনি বাড়ি থেকে বের হন, আপনি যদি বাড়িতে থাকেন তাহলে এই হবে সেই হবে, মানে খুব দুর্ব্যবহার খারাপ ব্যবহার করতেছে। তো এরকম পর্যায়ের ভিতরে আমার মাও তখন বলতেছে, আমার দাদারে বলতেছে আপনি বাইরুন বাড়ি থেকে, আপনার নাতি নাতকুর বড় হয়েছে, ওদেরকে আমরা এখন বিয়ে শাদী দিব, বিয়ে শাদী করাবো, এই বয়সে আপনি বিয়ে করে বউ নিয়ে আসছেন, আপনি বাইরুন এই বাড়ি থেকে, আপনাকে এই বাড়িতে আমরা রাখবো না। আমার দাদা কিন্তু সত্যি কথা বলতে খুবই নামাজি একজন মানুষ ছিলেন। আমি আমার জীবনে কখনোই দেখি নাই দাদাকে নামাজ কাজা করতে, মানে 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং খুবই দিনদার একজন মানুষ ছিলেন। দাদা তখন একটু মন খারাপ করে আমার কাকা আর বাবাকে বললেন যে তোরা আমার সঙ্গে এরকম করে খারাপ ব্যবহার করতেছিস, তোদের মা মারা গেছে, বহু বছর হয়েছে, তোরা তো কেউ আমাকে নিয়ে চিন্তা ভাবনা করিস না, আমার নিয়ে কিছু ভাবিস না, তা আমি এখন বিয়ে করে আসছি, এটিকে আমার অপরাধ হয়ে গেছে? আমার বাবা একই কথা বললো যে আপনি হয় বেরিয়ে যান, নাইলে আমরা আপনার গায়ে হাত তুলতে বাধ্য হব। আমরা চাই না যে আমরা সন্তান হয়ে বাবার গায়ে হাত তুলি, তাই আমরা আপনাকে অনুরোধ করে বলতেছি আপনি এখান থেকে সসম্মানে বেরিয়ে যান। একরকম আমার দাদার গায়ে হাত তুলে দাদাকে ধাক্কায় তখন বাড়ি থেকে বের করে দেওয়া হলো। দাদা তখন কান্নাই করে দিচ্ছে, এবং কান্না করে আমাদের পাশের বাড়ির মানে এক বাড়িতে গিয়ে দাদা তখন আশ্রয় নিছে। আমাদের গ্রামের মানে আমাদের বাড়ির অবস্থা তখন খুবই থমথমে একটা অবস্থান।
সবাই কান্নাকাটি করতেছে, বা আমার দাদিও মানে আমার মাও বলতেছে, কাকারা বলতেছে, কাকি যারা আছে সবাই বলতেছে যে এই বুড়ো বয়সে আমার বাবা আমার দাদা এটা কী করলো। এই বুড়ো বয়সে এমনকি ভীমরুত ওনারা ধরলো যে এই বয়স ওনাকে বিয়ে করা লাগবে, নাতি নাতকুর যে সময় বিয়ে করবে সে সময় সে নিজে বিয়ে করে বউ নিয়ে আসছে। মানে এটা তো একটা মান সম্মানের বিষয়। তো যাই হোক, আমরা রাতের বেলা এগুলো চিন্তা ভাবনা করে আলোচনা করে আমরা ঘুমিয়ে গেছি। আমরা সঠিক সিদ্ধান্তে মানে আমরা কঠিনভাবে সিদ্ধান্ত নিয়েছি দাদারে কোনোভাবেই বাড়ির সীমানায় আসতে দিব না, দাদারে কোনোভাবে বাড়ির সীমানা আসতে দিব না। আর আমার মা তখন বলতেছে যে দাদা যদি জায়গা জমি কারো কাছে বিক্রি করে, আমার আব্বা বলে এমন কোনো হেডামলা লোক হয় নাই যে আমার বাবার কাছ থেকে জমি কিনবো। আমার বাবার এসটি অফিসে গেলে আমার কাছে খবর চলে আসবে, তোমরাই নিয়ে টেনশন করো না। আমার বাবার অনেক পাওয়ার ছিল আর কি উপরে মহলের। তো দেখা গেল যে এবার মানে দাদা পাশের একটা বাড়িতে আশ্রয় নিয়েছে। তো পরের দিন দুপুরবেলা আমি দেখলাম কি যে আমার দাদা আমাদের জংলার ওইখানে মানে যেখানে জায়গাটা খাসের জায়গা ছিল, খাস জায়গা আর কি, মানে বাড়ির সবার জায়গা ওইটা জঙ্গলের ভিতরে আর কি। ওই জঙ্গলের ভিতরে দিয়ে কি মানে বিলের ভিতরে আমার দাদা তখন কি জানি করতেছে মানে দুপুরবেলা। তা আমি তখন ভালো করে খেয়াল করে দেখলাম যে দাদা ওইখানে ঘর বানাইতেছে, মানে ওই জায়গাগুলো পরিষ্কার করে ওখানে ঘর বানাবে। আমি লজ্জায় দাদার সামনে যাই না, অনেকক্ষণ ধরে চিন্তা করলাম আয় হায়, সবসময় তো দাদার সঙ্গে উঠতাম বসতাম কথা বলতাম, আজকে দাদা ওখানে একা একা কাজ করে, আমি নাহলে একটু যাই, মানে একটু মনের তৃপ্তি আত্মতৃপ্তি থেকে আমি তখন দাদার কাছে যাই। যাওয়ার পরেই দাদা আমারে বলে তুই কেন আসছিস? আমি বললাম দাদা আপনি এখানে ঘর বানাইতেছেন? দাদা আমারে বলে হ্যাঁ, দেখিস না আপনি এখানে থাকবেন? বলে হ থাকবো। আমি বললাম দাদা একটা কাজ করি, আমি আপনাকে একটু সাহায্য করি, কাজকামে একটু সাহায্য করি। বলে না না না, তোর গায়ে তো তোর বাবার রক্ত, তোরা তো খারাপ, যা। আমি বললাম আপনি আমারে খারাপ বলতেছেন কেন? আমার বাবার গায়েও তো আপনার রক্ত। আমার দাদা তখন বলে না না না, মানে একটু রেগে যায়, রেগে গিয়ে বলে এরা আমার সন্তান না, এরা যদি আমার সন্তান হইতো তাহলে এরা আমাকে এভাবে বাড়ি থেকে বের করে দিতে পারে না, ওরা আমাকে বাড়ি থেকে বের করতে পারে না, এরা আমার সন্তান না, তুই এখান থেকে চলে যা, মানে দাদা বলতেছে। তারপর আমি দাদারে বললাম যে দাদা আমি আর একটু সাহায্য করি। তো এই সন্ধ্যা পর্যন্ত দাদা আমি একসঙ্গে কাজ করছি, মানে দাদাকে একটু হেল্প করলাম। রাতের বেলায় বাড়িতে আসছে, এই খবর মনে হয় কেমনে যেন আমার মায়ের কানে চলে গেছে, মনে হয়তো কেউ না কেউ দেখছে গ্রামের আমি দাদার সঙ্গে কাজ করতেছি। আইসা আমার আম্মারে বলে দিছে, আম্মা তো আমার সেই লেভেলের গালাগালি, তুই গেলি কেন, কী কারণে গেলি, তোরে বারবার নিষেধ করছি তুই ভুইরার কাছে যাবি না, এই ভুইরার ধারে কাছে যাবি না, তুই এরপরও গেলি কেন। মানে আম্মা খুব খারাপ ব্যবহার করতেছে। আমি তখন মাকে বললাম যে মা আচ্ছা ঠিক আছে, অন্যায় হয়ে গেছে, আমি আর ওইখানে দাদার কাছে যাব না। এরপরে আমি আর সত্যি দাদার ওই ত্রিসীমানায় যাইতাম না, মানে দাদার আশেপাশে যাইতাম না। দাদা কই মানে কী করে না করে এই সমস্ত কিছু নিয়ে আমি আর কোনো চিন্তাই করতাম না। আমি তখন আমার আম্মার সঙ্গে আছি, আমার আব্বার সঙ্গে আছে, পরিবারের সঙ্গে আছি। এবং একটা পর্যায়ে জানতে পারলাম যে দাদা ওখানে ঘর বানাই ফেলছে, মানে ওই জায়গার মধ্যে ঘর বানাইছে, কেমনে সনটন দিয়া কেমনে করে ঘর বানাইছে, এবং ঘর বানায় আমার ওই নতুন দাদিরে নিয়ে দাদা ওই ঘরে উঠছে। তো এখন সবার মনে একটা প্রশ্ন, মানে এই মহিলা কোত্থেকে আসলো, হঠাৎ করে হুট করে দাদার সঙ্গে বোরকা পরে চলে আসলো, মহিলার বাড়ি কই, ঘর কই। আবার আমার দাদা আমাদের এলাকাতে সবচেয়ে প্রবীণ লোক আর কি। তো এতটা প্রবীণ লোক হওয়ার কারণে কেউ আমার দাদার সামনে দাঁড়িয়ে এটা জিজ্ঞেস করার সাহস পায় না যে আপনি কোন গ্রামে বিয়ে করছেন বা কোত্থেকে আনছেন, ওগুলো কিছু আমার দাদাকে বলে না। মানে দাদা মোটামুটি সবসময় খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ আর কি, মানে কারো কাছে মাথা নত করবে না, উনি যা বলবে তাই, মানে এরকম একজন মানুষ। তো দেখা গেল যে এবার কেউ আর দাদার সঙ্গে কথা বলে না, দাদাও কারোর সঙ্গে কথা বলে না, উনি নিজের মতো করোনার বউ নিয়ে আছে। উনি রাতের বেলায় মাছ ধরে, আমাদের এখানে বিল আছে, আপনার ওই যে মসজিদ আছে, মসজিদের পাড়েই হচ্ছে খাল আছে, ওই খালের মধ্যে গিয়ে রাতের বেলা মাছ ধরে এবং সেই মাছ কিছু এনে বাজারে বিক্রি করে, এবং বাকিটা তখন সে আপনার এই দাদিকে নিয়ে চাউল ডাউল এটা ওইটা কিনে দাদি রান্না করে, তারা দুজনেই খায়। তো ওভাবে আসলে আমার দাদিরে আমাদের গ্রামের মধ্যে তেমনভাবে কেউ দেখে নাই, মানে দাদি খুবই পর্দা করতো, কারোর সামনে যাইতো না, সবসময় একটা পর্দাশীল একটা অবস্থার মধ্যে থাকতো, কখনোই কারোর সামনে যাইতো না। এইরকম করে তখন আমার দাদা করে কি এগুলো করে, এমনি মানে আপনার জমি আপনার করে ওই যে আপনার মাছ ধরে খালের মধ্যে, এবং এগুলো নিয়ে বাজারে বিক্রি করে কইরে আইনা, এরপরে এই মানে দাদির নিয়ে রান্না বান্না করে খায়। এরকম করতে করতে হঠাৎ করে কে জানে আমার বাবার কানে একটা মানে বেফাস কথা বলে দিল। বেফাস বলতে বলে দিল এরকম, হাইরে তোরা যে তোর বাপের এভাবে ছেড়ে দিলি, তোর বাপের কোনো খোঁজ খবরও নেস না, সে এক মহিলা নিয়ে এভাবে আছে, বাজারে যায় তোর বাপে মাছ বিক্রি করে, তখন অনেকেই তোর বাবার কাছে কুপরামর্শ দিতেছে, তুই যে তোর বাবার এইভাবে ছেড়ে দিলে, মানে আমার আব্বাকে বলতেছে যে দেখবি একটা সময় তোর বাবা এই জমি জামা সব বিক্রি করে দিবে, তোদেরকে এই গ্রাম থেকে চলে যেতে হবে। তে আমার আব্বা তখন বললো যে বাবাও তখন এই বিষয়টা নিয়ে চিন্তা করতেছে আর কি, যেহেতু আমাদের গ্রামে তো আমার আব্বার শত্রু আছেই, এখন কে কোন দিয়ে আমার দাদা যেহেতু আমরা দাদাকে বের করে দিয়েছি, দাদার গায়ে হাত তুলছি, এখন যদি দাদা জমি জমা বিক্রি করে দেয় তাহলে আমরা কোথায় যাব, আমরা কি করব।
তখন মোটামুটি পরিবারের সবাই তখন একটা টেনশনে পড়ে গেল। তো সেই জায়গা থেকে আমার দাদা তখন বলতেছে, আমার বাবা তখন বলতেছে যে শুধু যে জমি বিক্রি করবে ভয় তো এটাও না, সবচেয়ে বড় ভয় তো হচ্ছে উনি যে এইভাবে সারা রাত খালে গিয়া মাছ ধরে এরপরে সেই মাছ আইনে আবার দিনের বেলায় বিক্রি করে। আমার তো একটা মান সম্মান আছে, আমি ওই গ্রামে এই গ্রামে মেল করি, দরবার করি, সবাই তো আমাকে অনেক সম্মান করে, গ্রামের আশেপাশে সবার কাছে আমি ভীষণ রকমের সম্মানিত একজন মানুষ। তো সেই জায়গা থেকে আমার বাবা যদি এরকম করে তা আমার মান সম্মান কই যাবে? আমার মান সম্মান তো আর থাকতেছে না, আমি তো আর আমার অস্তিত্ব নিয়ে বাঁচতে পারতেছি না। না যাই হোক, যেটাই হোক, এইভাবে আর চলতে দেওয়া যায় না, আমরা একটা বিধি ব্যবস্থা করব। ওই সময় আমার ছোটো কাকা তখন আমার আব্বারে বুদ্ধি দেয় যে ভাই একটা কাজ করেন, আমরা বাবার ওখান থেকে ধরে নিয়ে আসি, ওই মহিলার সঙ্গেই তো থাকে, ওই ঘরেই তো থাকে, আমরা আব্বার ওখান থেকে ধরে আনি এবং ধরিয়াই না আমরা আব্বারে ঘরের মধ্যে বন্দি করে ফেলি। আব্বাকে যখন ঘরে বন্দি করে ফেলবো, আব্বা তো তখন আর ঘরে বাইরে যেতে পারবে না, এবং ওই সময়ের ভিতরে আমরা ওই মহিলারে অত্যাচার কইরা মহিলার আমরা বাড়ি থেকে বের করে দিব, মানে এই ঘর থেকে বের করে দিব। আপাতত আমরা আব্বাকে সেভ করি। আমার আব্বাও তখন এই প্রস্তাবে রাজি হলো যে ঠিক আছে, তোর আইডিয়া তো ভালোই, আইডিয়া খারাপ না, তাহলে দেখ আমরা আগে আব্বার যদি আটকাইতে পারি তাহলে এই মহিলারে মাইরা টাইরা আমরা এই গ্রাম থেকে বের করে দিব। আব্বা যদি এই গ্রামে না থাকে তাহলে তো এই মহিলা কোন পরিচয়ে বা কিভাবে থাকবে? মহিলা তো আর থাকার কোনো নাই, সুযোগ নেই। তাহলে একটা কাজ করে আমরা আগে বাবাকে আটকাই। এই চিন্তা করি আমার কাকা আর আমার বাবা কাকারা মিলে সবাই নয় সিদ্ধান্ত নিল যে কীভাবে দাদাকে আটকানো যায়। এই করে একদিন রাত্রেবেলা আমার দাদা মাছ ধরতেছে, আমারও নিয়ে গেছে যে ওসমান তুই সাথে চল। যদিও আমি আমার দাদার পক্ষে ছিলাম, তারপর আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার দাদা তখন মাছ ধরতেছে, তা আমার ছোটো কাকা তখন ডাক দিছে, দাদা তখন আসে না, তারপরও দাদা খালের মধ্যে মাছ ধরে। আমার ছোটো কাকা ডাক দিছে 2-3 বার, ডাক দেওয়ার পরে তাই দাদা তখন আসছে। এই আসার পরেই সাথে সাথে আমার দাদারা ধরে ফেলে ওইখানে, আমার বাবা চাচারা সবাই মিলে ধইরা মুখ ভাইদা ওইখান থেকে দাদাকে তখন একরকম কিডন্যাপ করে ফেলে। ওই জমির ওইখান থেকে দাদারা তখন ধইরা বাড়িতে নিয়ে আসে এবং বাড়িতেই না এক ঘরের মধ্যে দাদাকে তখন আটকায় ফেলে, মুখ বাইদা হাত পার মধ্যে আটকায় ফেলে। তো আটকানোর পরে তখন তো ধরেন রাত, অনেক রাত পরেই তো আমরা সবাই চিন্তা করতেছি এখন কি করা যায়। মোটামুটি দাদাকে তো সেভ করে ফেললাম, ঘরেই না আটকাই ফেলছি, এবং যে জায়গায় দাদারা ডাকছে দাদা চিৎকার চেঁচামেচি না করলে গ্রামের কেউই জানতে পারবে না যে দাদা এই জায়গায় আছে। আর চিৎকার চেঁচামেচি করলেও বা কী হবে, আমরা আটকায় রাখবো আমাদের দাদাকে, তাইলে আর কি করার আছে, গ্রামের কেউ তো কিছু করতে পারবে না। তো এবার সবাই মিলে চিন্তা করতেছে মহিলার কি করা যায়, যে মহিলার আমার দাদা নিয়ে আসছে, এই মহিলারও তো এইভাবে রাখা যাবে না, মহিলার তো একটা বিধি ব্যবস্থা করতে হবে। তার যদি এইভাবে রেখে দিই তাহলে তো ধরেন সে সকালবেলা যদি দাদা না আসে, এরপরে গ্রামে গ্রামে দাদারে খুঁজতে বেরোবে, এইখানে তো একটা বড় ধরনের ঝামেলার ভিতরে পড়ে যাব। তাহলে কি করা যায়? আমার কাকা তখন বলতেছে একটা কাজ করি, যাই ওই মহিলারে দইরা ওই মহিলারে পিটাইয়া ওই গ্রাম থেকে বের করে দিই। দাদারে যেরকম করে আমার ছোটো কাকা বলতেছে যে আব্বারে যেরকম করে গাঙের পাট থেকে দইরাই না বাঁধছি, এই মহিলার ওইরকম করে মাইরা বস্তা বন্দি করে আমরা গাঙে বাসায় দিব, আর না হলেই গ্রামের বাইরে কোথাও দিয়ে আসবো। তো আমার কাকা তখন আমার আব্বা তখন বলতেছে যে এটা করা কি ঠিক হবে? আমার কাকা ছোটো কাকা বলতেছে অবশ্যই এটা করবো, এছাড়া আর কি করবো? কারণ এই মহিলা তো রাস্তায় কালকে সকালে আব্বারে খুঁজতে শুরু করবে, আমাদের মান সম্মানে তো আরও 12টা বাজবে। এটাই করি, এই মহিলার দইরা বস্তা বন্দি করে আমরা খালে ফেলাই দিব, খালে ফেলাই দিলেও মরে যাবে। তো এরপরে আমার দাদা আমার আব্বু তখন বললো যে আচ্ছা ঠিক আছে, যা, যদি এটা করতে চাস তবে ঠান্ডা মাথায় করবি যাতে কেউ না দেখে। তখনই আমার কাকা বলতেছে ওসমান তুই যাবি নাকি? আমার আব্বা বলে না তুই ওসমানরে নিস না, তোরা দুজনে যা। আমার আরেকটা কাকারে বললো যে তোরা দুজনে যা, এবং দুজনে গেলেই তখন এটা হয়ে যাবে। তো এরপরে আমার 2 কাকা তখন গেছে, ওই মহিলারে বস্তা নিয়ে গেছে, বাড়ি থেকে বস্তা নিয়ে গেছে, যে মহিলার হাত পা বাইদা তারে বস্তার মধ্যে ঢুকেয়া তার বস্তার মুখ বাইদা জীবিত অবস্থায় তারা খালের মধ্যে ফেলে দিবে। এই চিন্তা ভাবনা করে যখন গেল এবং যাওয়ার পরে অনেকক্ষণ হয়ে গেল, আমার কাকাও আসে না, আমার কাকা দুজন আর বাড়ি আসতেছে না। তো অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে আমার আব্বা তখন বলতেছে যে কী ব্যাপার, আর দুজনে গেল, এই কাম করতে তো এতক্ষণ লাগার কথা না, মহিলা একটা ঘরের মধ্যে আসতে, ওরা মুখ চাইপা ধইরা বস্তার মধ্যে ঢুকে খালে ফালাই দিব, তো এতক্ষণ তো লাগার কথা না। আমার বলো ওসমান একটু যাতো। এবার আমি কী করলাম, টস নিয়ে আমি তখন আস্তে আস্তে করে প্রথমে মহিলার বাড়ির দিকে যাচ্ছিলাম। তো প্রথমে আমি প্রথমে গেলাম খালের পাড়ে। আমি চিন্তা করলাম যে কাকার সময় তো খালের পাড়ে ফালাই দিছে, ওইখানে গিয়ে একটু দাঁড়াই। খালের পাড়ে যাওয়ার পরে দেখলাম যে ওইখানে কেউ নাই, একেবারে শুনশান নীরবতা, খালের পানি একদম শীতল, কেউই আশেপাশে নাই। ওইখান থেকে আমি তখন মহিলার বাড়ির দিকে গেলাম, ওই দাদির বাড়ির দিকে গেলাম। বাড়ির পথে যাওয়ার পরে আমি দেখলাম কি রাস্তার মধ্যে মহিলার বাড়ির সামনে, মহিলার ওই বাড়িতে ঢোকার জন্য বিলের মধ্যে দিয়ে যে রাস্তাটা আছে,
ওই রাস্তার মধ্যে আমার কাকা দুজনে অজ্ঞান হয়ে পড়ে আছে, মানে জ্ঞান হারিয়ে পড়ে আছে। ওনাদেরকে এখানে দেখে তো আমি অবাক, আয় হায়, ওনারা এইভাবে জ্ঞান হারিয়ে জায়গার মধ্যে পড়ে আছে কীভাবে, কি কেমনে? তখন ডাকতেছে তারা আমার কোনো কথাই শোনে না, তারা দুজনেই ওরকম মানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তা এখন আমি দেখলাম যে চিন্তা করলাম এখন কী করবো। আমি তো ওদের দুজনকে আর আনতে পারবো না, দৌড়ে গিয়ে বাবারে বলছি। তো আমাদের বাড়িতে আরও দুজন লোক ছিল, সবাই তখন দৌড়ে আসছে। আসার পর দেখলো আমার কাকার এরকম রাস্তার মধ্যে শুয়ে আছে। দুজনে দুরা বাড়িতে নিছে, বাড়িতে নেওয়ার পরে চোখে মুখে পানি দিছে। পানি দেওয়ার পরে মানে তারা মানে কেমন যেন খুব আতঙ্কিত হয়ে গেছে। তো আমার বাবা তখন বলতেছে, কিরে কী হয়েছে, তোরা জ্ঞান হারাইলি কেন, তোর অজ্ঞান হইলি কেন? আমার ছোটো কাকা তখন কাঁদতেছে, মানে খুব কান্নাকাটি করতেছে। তো আমার বাবা বলতেছে, কিরে কান্নাকাটি করতেছিস কেন, কী হয়েছে? আমার ছোটো কাকা কিছুই বলে না, মানে কিছুই বলে না। এর ভিতরে হঠাৎ করে আমার মা দিছে চিৎকার, মানে এই ঘটনার মধ্যে আমার মা দিছে চিৎকার। চিৎকার দেওয়ার পরে আমরা সবাই দৌড়ে গেলাম, মানে কাকা দাদারে যে ঘরে ভাইদা রাখছি ওই ঘর থেকে চিৎকার আসছে। এবার সবাই দৌড়ে গেছি, যাই দেখতেছে কি আমার দাদার ওইখানে আমার আম্মা মানে রশি খুইলা শোয়াইতেছে। কী হয়েছে? আমার মা তখন বলতেছে যে উনি মারা গেছে। এবার কাকারাও কান্না করতেছে, আব্বাও কান্না করে, আমার বড় ফুফি ছিল বাড়িতে, ফুফুও কান্না করতেছে, মানে সবাই কান্না করতেছে। এইভাবে আব্বার মৃত্যু, মানে দাদার মৃত্যুটা হঠাৎ করে হয়ে গেল। এবং এরপরে আমার আব্বা তখন আশেপাশের গ্রামের মানুষদেরকে জানাতে শুরু করলো যে এমন এমন ঘটনা, আমার আব্বা তো মারা গেছে। তো সবাই তখন আসছে, রাতের মধ্যে তো পুরো গ্রামে খবর হয়ে গেছে। আবার মসজিদের যে মাইক আছে, মাইকেও বলে দেওয়া হয়েছে আমার দাদা যে মারা গেছে। কিন্তু আশেপাশের গ্রামের সব মানুষরা আসছে, ওই মহিলা আসে নাই। আমার দাদার যিনি বউ ছিলেন, ওই ঘরে যেই মহিলা থাকতো ওই মহিলা কিন্তু আসে নাই। তো আমার দাদা তখন মানে আমার বাবা তখন আমার কাকারে বলতেছে, কিরে ওই মহিলাকে আসে নাই? বলে না ভাই, মহিলা তো আসে নাই। পরে আমরা বিকালের মধ্যেই দাদার লাশ তখন দাফন করে ফেলি। দাদার লাশও দাফন হয়, কিন্তু মহিলার আসে না। না আসার পরে তখন দাদার লাশ দাফন হলো, বাড়ির মধ্যে অনেক মানুষ। তো আজকের এই বিষয় নিয়ে কোনো কথা হলো না। মহিলা কি বেঁচে আছে না মরে গেছে, সে বাড়ি থেকেও বের হয় নাই, মানে ঘর থেকেও আর বের হয় নাই। তো ঘর থেকেও বের হয় নাই। এখন আমরা তখন রাতের মধ্যে দাদারা মা দাফন করার পরে আমার বাবা কি জানি আমার কাকার সঙ্গে কথা বলছে বইলা, আমার পরিবারের ভিতরে তখন এই ফুসুর আলাপ আলোচনা চলতেছে, তারা সবাই মিলে। তো এবার আমি মায়ের জিজ্ঞেস করলাম যে মা কী হয়েছে, কাকারা আর আব্বা কী নিয়ে এত আলোচনা করতেছে, কী হয়েছে? গতকালকে রাতে হঠাৎ করে কাকারা ওখানে অজ্ঞান অবস্থায় পাইলাম, আর এদিক দিয়ে দাদা মারা গেল, ঘটনা কি? আমার মা তখন বলতেছে, তোর কাকাকেও কথা শুনলে হাসি পায়, বুইরা বেটা জিন দেখে নাকি ভয় পাইছে। আমি বললাম, তো জিন দেখে ভয় পাইছে? বলো জিন দেখে ভয় পাইছে। ওই মানে ওইখানে তো জিন থাকে, তো দাদার বাড়ি যাওয়ার সময় ওই রাস্তাটার মধ্যে জিনেরা সবসময় বসে থাকে, তারা নাকি জিন দেখছে, যাওয়ার সময় জিন দেখে তারা ভয় পাইছে। আমি তখন বললাম, তো ও আচ্ছা, জিন ছিল এখানে? আমার মা বলে তো এবার এরকম করে সবাই মিলে কথাবার্তা বলতেছি, ওই রাতটাও কেটে গেল। এরপরের দিন হয়ে গেল, কিন্তু এরপরের দিনেও আর ওই মহিলার কোনো খবর নাই, মহিলা ঘর থেকেও বের হয় না, মানে মহিলা আছে কি নাই সেটাও আমরা কেউ বুঝতে পারি না। আর আমি তো ওইদিকে যাই না। এক পর্যায়ে রাত হয়ে গেল, রাত হয়ে যাওয়ার পরে রাত্রে তখন আমার আব্বা আমার কাকাদের সাথে খুব তর্কাতর্কি করতেছে, মানে খুব ধমকাধমকি, এরকম হুমকি ধুমকি কথাবার্তা বলতেছে। তো কী নিয়ে কথা বলে এটা তো আর আমি বুঝতে পারি না, বাট তারা অনেক মানে ঝগড়াঝাটি করতেছে। একটা পর্যায়ে আমি তখন আমার আব্বার জিজ্ঞেস করলাম যে আব্বা কী হয়েছে? আমার আব্বা তখন বলে, ওসমান তুই আর আমি যাবো, চল, এই বদমাশগুলোর দরকার নাই, এরা বুড়ো বয়সে জিন দেখা ভয় পায়। এই মহিলার কি হয়েছে? মহিলার দিনের বেলা যেতে পারবো না, রাতের বেলা গিয়ে দেখি মহিলার কি হয়েছে, রাতের বেলা গিয়ে দেখি, চল। তো এইটা বলার পরে আমার আব্বার আমি তখন এই মহিলার খোঁজার জন্য গেলাম। তো ওই রাস্তা দিয়ে আমরা তখন মহিলার বাড়ির ভিতরে ঢুকলাম। ঢুকার পরে আমার আব্বা টর্চ লাইট মারলো, মানে বাইরে থেকে ফাঁকা আছে, ফাঁকা দিয়া, এটা তো হচ্ছে চনের ঘর, তো ভিতরে দেখা যায়। তা আমার আব্বা তখন টর্চ লাইট দিয়ে দেখলো যে ভিতরে কেউ নাই, মানে ভিতরে একটা খাট আছে, খাটটা পুরো খালি, কেউ নেই। আমার আব্বা বলে, এই মহিলা মনে হয় পালাইছে রে, মহিলা মনে হয় বাড়িতে নাই। তাই আমিও তখন বললাম যে হ্যাঁ আব্বা, এটাই হইতে পারে, উনি সম্ভবত পালাইছে। যদি উনি বাড়িতেই থাকতো তাহলে দাদা মারা গেছে, উনি আসতো না। আমার আব্বা বলে যে হ্যাঁ, ওইটা তো ভালো কথা। এই কথা বলার পরে তখন তো ধরেন আমরা আবার মানে বাড়িতে চলে আসছি। আসার পরে এর পরের দিন দুপুরবেলা আমার আব্বা আমারে বলতেছে, ওসমান রে, ঘটনা তো একটা আছে। যে কী ঘটনা? আমার আব্বা বলে, তোর ওই দাদি তো আসে বাড়িতে, আমরা তো খবর পাইছি, জিন্নুতির মা গেছিল এবং যাই দেখছি যে মহিলা নাকি ঘরের ভিতরে বসে আছে। আমি যে আব্বা, কালকে রাতে আমরা গিয়ে খুঁজে আসলাম, কালকে রাতে দেখলাম নাই, তা আজকে আসলো কোথায়? আমার আব্বা তখন বলতেছে, হয়তো কালকে রাতের বেলায় ছিল না, দিনের বেলায় কোথাও থেকে আসছে। তা আমি জিন্নুতির মারে লাগাই দিয়ে রাখছি যে রাত পর্যন্ত এখানে থাকে কিনা। যদি রাত পর্যন্ত থাকে, যদি বাড়ি থেকে বের না হয়, তাহলে আমি আর তুই গিয়া তো ওই মহিলারে ধইরা বস্তাবন্দি করে ফালাই দিব খালের মধ্যে। আমি বললাম, তো কাকারা গেল না? বলে না, ওরা নাকি কোথায় জিন দেখছে, জিন দেখে ভয় পাইছে। তা
তাই বললাম যে আচ্ছা ঠিক আছে আব্বা, তাইলে আমি আর আপনি গিয়েই ওই মহিলার বাড়িতে আমরা খালে ফেলাই দিব। যাই হোক, আমরা তখন বসে আছি এবং রাতের বেলায় জিন্নতির মা তখন আসছে আমাদের বাড়িতে, আইসা আমার আব্বারে বলতেছে যে ওসমানের বাবা, ওই মহিলার আমি রাত পর্যন্ত পাহারা দিছি, ওই তার বাড়ির পাশে বসে সে ঘরের মধ্যেই আছে, সে কোত্থেকে জানে চাউল ডাউল এটা ওইটা নিয়ে আসছে, না ঘরের ভিতরেই আছে, ঘরের বাইরে যায় নাই। আমার আব্বা বলে সত্যি ঘরে আছে তো, আপনি দেখছেন তো? উনি বলে হ্যাঁ, আমি নিজের চোখেই দেখেছি, মহিলা ঘরেই আছে, তোমরা গেলে ঘরেই পাইবা। তখনই আমার কাকা আমার আব্বা আমার কাকা ঘরে ডাক দিছে যে চল না তোরা সহজে। না, আমার কেউ দোনো কাকার এক কাকাও যাবে না, তারা নাকি কি দেখছে এই জন্য তারা যাবে না। এবার আব্বার আমি মিলে রওনা দিলাম যে যাবো, মহিলারা ধরবো, ধইরা বাইদা আমরা খালে ফেলাই দিব। এই চিন্তা ভাবনা করে ভাই যখন রওনা দিলাম, রওনা দেওয়ার পরে ওই কাকার ওই মহিলার বাড়িতে ঢুকবো, কাকারা যেখানে অজ্ঞান অবস্থায় ছিল এইখানটার মধ্যে হঠাৎ করে এক সাপ দেখলাম। এত বড় সাপ আমার জীবনে আমি কোনোদিনও দেখি নাই। সাপের এরকম ফোনা ধরে আছে, এটা যে সাপ না, এটা নর্মালি যে কোনো মানুষ বুঝবে এটা যে কোনো একটা জিন। এমনভাবে সাপটা ফোনা ধরে হা করে আছে যে দেখলেই যে কোনো মানুষের সাথে সাথে সে মারা যাবে, এমন একটা অবস্থা। আমার আব্বু পিছনের দিকে দিল দৌড়, আমিও পিছনের দিকে দিলাম দৌড়, দৌড়াইতে দৌড়াইতে দৌড়াতে দৌড়াতে বাড়ি পর্যন্ত বাড়ির কাছাকাছি আসছে। আসার পর আমার আব্বা বলে আর এটা কী দেখলাম? আমি যে আব্বার আমি আর এদিকে যাবো না। আল্লাহ, এটা কী দেখলাম? এই সাপ এইখানে কোত্থেকে আসলো? না না না, আমরা আর এদিকে যাবো না। এবার আমরা ওইদিকে গেলাম না, গিয়ে আমার কাকাদেরকে জানাইলাম, এসে তারা বলতেছে তারাও নাকি এরকম দেখছে। তারা নাকি দেখছে অর্ধেক সাপ অর্ধেক মানুষ, এরকম তারা দেখছে। তো তারা দেখে তারাও জ্ঞান হয়ে গেছে। আর আমি আর আব্বা তো দেখলাম বিশাল আকৃতির এক সাপ। তো আসার পরে আমিও রাতের বেলায় শুয়ে চিন্তা করতেছি এইটা কেমনে সম্ভব? এই সাপ তো এত বড় হওয়ার কথা না, আর এই এত বড় সাপ এখানে আসছে কোত্থেকে? এখানে মানুষ যাতায়াত করে, দিনে পানে চলে, তো সাপ থাকার কথা না। পরের দিন আমার আব্বা বলতেছে যে কি করা যায়, এবং এরিমে যাবার মহিলা দিনের বেলা বেরিয়েছে। দিনের বেলায় বাইরে বিভিন্ন বাড়িতে যেয়ে ভিক্ষা করতেছে, চাউল ডাউল চাইতেছে, যে তো তার খাওয়া লাগবে, তো সে চাউল ডাউল চাইতেছে, ভিক্ষা টিক্ষা করে সে নিয়ে রান্নাবান্না করে ওইখানে খাইতেছে। এরপরের দিন আমার আব্বা সিদ্ধান্ত নিল যে না, যেমনি হোক এই মহিলার এই বাড়ি থেকে বের করা লাগবেই লাগবে। তো এবার সবাই মিলে তখন বললো যে না, মহিলার গিয়া ধরবে। আমার কাকাদেরকেও বুঝালো, কাকারাও সহ যাবে। এইবার আমার 3 কাকা, আমি, আমার আব্বা এবং আমার ছোটো ভাই সহ আমরা প্রায় 7 জনের মতো, আমাদের সঙ্গে আরও আমাদের গ্রামের মানুষ ছিল, আমরা 7 জনের মতো রওনা দিলাম। এবং রওনা দেওয়ার পরে একই দৃশ্য, ওইখানে যাওয়ার পরে ওইখানে একটা জাম গাছ আছে, ওই রাস্তাটা দিয়ে ঢুকতে একটা জাম গাছ আছে, জাম গাছটারে পেঁচাইয়া সাপটা মনে করেন রাস্তা দিয়ে এরকম ফোনা ধরে আছে, যেটা নিজের চোখে দেখেছি। এবং দেখার পরে সবাই তো তখন ভয় পেয়ে গেছে, মোটামুটি সবাই ওখানে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আমাদের সঙ্গে ওইখানে আরেকটা লোক ছিল, উনি আবার মোটামুটি একটু দোয়া কালাম জানে। তুই তখন দোয়া কালাম করে ফু দিতে আছে, তার যেরকম দোয়া পড়া আছে ওইগুলো পরে ফু দিতে আছে, কিন্তু কোনোভাবেই ওই সাপ ওই জায়গা থেকে সরে না। এই জায়গার ভিতরে যে আসছে ওইখানে দাঁড়ায় আছে, পুরো গাছটারে প্যাঁচে মুখটা একদম রাস্তাটাকে কভার করে রাখছে, ওইদিকে আর ঢোকার কোনো সুযোগ নেই। আমার আব্বা তখন আমার কাকাদের মুখের দিকে তাকায়, কাকার আমার আব্বার মুখের দিকে তাকায়, এরকম একজন আরেকজনের দিকে তাকাইতে আছে। কী করা যায়? এই ভিতরে তো ঢোকার কোনো সুযোগ নেই, এটা ঢুকবো কেমনে? এটা তো পুরো রাস্তা ব্লক করে ওইখানটার মধ্যে দাঁড়িয়ে আছে। আমার আব্বা তখন বলতেছে যে এটা তো নর্মাল কোনো সাপ না, দেখে তো বুঝেই গেল, এবং এটা আস্তে আস্তে করে সামনের দিকে আসতেছে। তখন তারা যখন যাচ্ছে না, আমরা যখন যাইতেছি না, এই সাপটা তখন আস্তে আস্তে করে সামনের দিকে আসতেছে। আমার আব্বা তখন বলে এখানে দাঁড়িয়ে থাকে ঠিক হবে না, চল আমরা পিছনের দিকে হাঁটি। তো আমরা তখন পিছনের দিকে চলে আসলাম। আসার পরে তো সবাই মিলে তখন বসা চিন্তা ভাবনা করতেছি কি করা যায়। তখন আমাদের ওই গ্রামের আরও 2-1 জন লোক তখন ছিল আমার আব্বুর সঙ্গে, আমার আব্বুর সঙ্গে এখানে সেখানে মিলে দরবারে যায়। তারা তখন আমার আব্বারে বললো যে দেখেন, মহিলা যেহেতু আপনাদের কোনো ক্ষতি করে না, আপনাদের বাড়িতেও আসে না এবং আপনাদের কোনো ক্ষতিও করে না, এবং আপনার বাবার সঙ্গে তার বিয়ে হয়েছে, সে তার মতো করে পড়ে আছে, ভিক্ষা করে এমনি সেমনি সে খাইতেছে, সে খাক, তারা জানানোর দরকার নেই, সে যেমনি আছে এমনি থাক। আপনারা তো অনেকবার চেষ্টা করছিলেন, তো যে সাপ আমি দেখলাম, ওই লোকটা বললো আর কি, যিনি মোটামুটি একটু দোয়া কালাম জানে, সেই বলল যে আমি যে সাপটারে দেখলাম এইটা কোনো নর্মাল সাপ নয়, এবং এটা জিনদের মধ্যে অনেক বড়, জিনদের সর্দার এরকম বলতে পারেন। তো ওইটার সঙ্গে পাল্লা দিয়ে ফাইটিং করে মহিলারা মারা সম্ভব হবে না। সম্ভবত মহিলার মাঝে কোনো আধ্যাত্মিক ক্ষমতা আছে, যার কারণে জিন এই মহিলাকে পাহারা দেয়। সম্ভবত জিন এই মহিলাকে পাহারা দেয়, তা না হলে তো এই জায়গায় সাপ থাকার কথা না। মহিলার সঙ্গে ঝামেলায় যায়েন না, যেটা হবার সেটা হয়ে গেছে, আপনারা আপনাদের মতো থাকেন, মহিলারা তার মতো করে থাকতে দেন, তারে আর ডিস্টার্ব করার দরকার নেই। আমার আব্বা তখন বললো যে না, এটা আপনি কী কথা বললেন, এটা কোনো কথা হইল? এই মহিলা আমাদের গ্রামে চুষে বেড়াবে, আমাদের গ্রামে মান সম্মান নষ্ট করবে। এই লোকটা বলতেছে যে না, এটা নিয়ে ঝামেলা করলে আপনাদের ক্ষতি হবে, এইটা আপনারা কইরেন না। এরপর আমার আব্বা হাল ছাড়লো না, যে না, আমার আব্বার কথা হচ্ছে যেভাবে হোক ওই মহিলারে তার বাড়ি থেকে উধাও করে দিবে।
দিনের বেলায় তো কিছু করতে পারে না, কারণ আমাদের 8-10 গ্রামের মানুষ একসঙ্গে বসবাস করে, সবাই এখানে থাকে। এখন আমার আব্বা যদি এরকম কিছু একটা করতে চায়, তাহলে কেউ যদি দেখে, তাহলে তো আমার আব্বাকে বকাঝকা করবে। বা এরকম একটা অসহায় মহিলা, তার বাড়ি কই ঘর কই সেটা তো কেউ জানে না, বিভিন্ন মানুষের বাড়ি যায় ভিক্ষা করে, কিন্তু সে খুবই পর্দা করে। মানে এইটা সত্যি যে তার মুখটা কেউ আজ পর্যন্ত দেখে নাই। আমার দাদা ব্যতীত এই আশেপাশের গ্রামের যে বিভিন্ন বাড়িতে যেত ভিক্ষা করতে, এমনভাবে পর্দা করে যাইতো যে তার চেহারা কেউ দেখতো না, শুধু চোখগুলো দেখা যাইতো। ভিক্ষা চাইতো, খাবার চাইতো, বয়স্ক মানুষজন তাকে দিত। এইরকম করে কীভাবে মহিলারা ঘায়েল করা যায়, কীভাবে মহিলারা ঘায়েল করা যায়, এই চিন্তা ভাবনা করে সবাই তখন অপেক্ষা করতেছি। তো এই করতে করতে আমার আব্বা একটা সময় বললো যে নাহলে বাদই দেই, এই মহিলারে মানে গ্রাম থেকে বের করার জন্য কম তো চেষ্টা করলাম না, তো আমরা তো আর পারলাম না। এই মহিলা যেহেতু ভিক্ষা করতেছে, তার সঙ্গে তো আমাদের রক্তের কোনো সম্পর্ক নাই, ওই বাড়ির ভিতরে সে পড়ে আছে, সে ভিক্ষা করুক, এতে আর কিছু যায় আসে না। একটা পর্যায়ে আমার আব্বা এবং কাকারা তখন মানে তার বিরক্ত করাটা ছেড়ে দিল, তো তার মতো করে সে ভিক্ষা করুক এবং তার মতো করে সে থাকুক। এইভাবে কয়টা দিন কেটে যাওয়ার পরে কী হলো ভাই, হঠাৎ করে আমরা অনেকেই খেয়াল করে দেখলাম যে মহিলার ঘর থেকে বেরোয় না। আগে তো ধরেন বিভিন্ন বাড়িতে যেত, ভিক্ষা করতো, আইনে এগুলো রান্নাবান্না করতো, আমরা আগুন জ্বলতে দেখতাম যে বাড়ির ভিতরে আগুন জ্বলে, এবং এরকমও আমরা দেখছি যে বাড়িতে আগুন জ্বলতেছে, সে রান্নাবান্না করতেছে। বাট এখন তার বাড়িতে কোনো আগুন জ্বলতেও দেখা যায় না, সে বাড়ি থেকে বেরও হয় না, একদম মানে ঘরের মধ্যে ওই চনের যে ঘরটা আছে ঘরের মধ্যেই থাকে। তো সে দিনের বেলায় বেরই হয় না। আমরা অনেকেই তার বিভিন্ন গ্রামে খোঁজাখুঁজি করি বা বাড়ি থেকে বের হয় কি না, না তারে আর বেরোতেই দেখি না, ওই ঘরের ভিতরেই সে একরকম ফিক্সড হয়ে গেল, মানে বন্দি হয়ে গেল। এবার সবাই বলাবলি করতেছে যে আল্লাহ, এটা কোন ধরনের ঘটনা, এটা কেমন কথা, যে মহিলা বাড়ি থেকে বেরই হয় না, ঘর থেকেই বের হয় না, সে একটা ঘরের ভিতরে এভাবে বন্দি হয়ে আটকায় আছে, তাহলে কি করা যায়? মানে সবাই মিলে এটা তখন চিন্তা ভাবনা করতেছে যে কি করা যায়। তো আমার মানে সবার মনে একটা প্রশ্ন যে মহিলা তাহলে খায় কই? তো একদিন হলো কি আপনার ওই দিনে একটা কি জানি একটা আমাদের এলাকাতে একটা ইসলামিক একটা উরুস নাকি জানি একটা ছিল, আমার সঠিক খেয়াল নাই, অনেক আগের কথা। তো ওইখান থেকে আমি তখন আসতেছি, আসার সময় আমি মহিলার মানে বাড়িটার ওই দিক দিয়ে যাচ্ছি, মানে ভিতর দিয়ে ঢুইকা তার বাড়ির ওই দিক দিয়ে যাচ্ছি। এখন যাওয়ার সময় হঠাৎ করে আমি তার ঘরের মধ্যে কথা শুনতেছি, মানে তার ঘরের মধ্যে কে জানি কথা বলতেছে, মানে একটু জোরে জোরেই কথা বলতেছে, একটা পুরুষের কণ্ঠ পাইলাম মানে তার ঘরের ভিতর থেকে। চিন্তা করলাম কী ব্যাপার, এত রাতের বেলায় বা সন্ধ্যাবেলায় হতে পারে, তাই কী ব্যাপার, তার ঘরের মধ্যে থেকে এরকম কথা শোনা যায় কেন, তাহলে ঘরের মধ্যে কে? এই প্রশ্নটা তখন আমার মনে জাগছে। জাগার পরে আমি আস্তে আস্তে করে তার ঘরের দিকে যাওয়ার চেষ্টা করলাম। ঘরের দিকে যাওয়ার যখন চেষ্টা করলাম, তার ঘরের দিকে এরকম উকি মেয়েরা আমি যেটা দেখলাম ভাই, আমার আল্লাহ সাক্ষী, আমি এক বিন্দুও মিথ্যে বলতেছি না, আমার দাদাকে আমি নিজের হাতে মাটি দিছি, নিজের হাতে দাদার কবরের বাঁশ আমি কাটছি, নিজের হাতে দাদারে মাটি আমি দিছি, দাফন আমি করছি। আমি নিজের চোখে দেখলাম যে ওই মহিলার সঙ্গে আমার দাদা বসে আছে খাটের উপরে, এবং দুজনে বসে গল্পগুজব করতেছে, কথাবার্তা বলতেছে। এটা আমার একদম স্বয়ং নিজের চোখে দেখা। দাদা তো মারা গেছে আজকে বহু বছর হইল, এবং এরপরে এই দাদা এখানে কোত্থেকে আসবে? আমি মানে কি চিৎকার দিব না পিছনের দিকে দৌড় দিব, মানে কি করব বুঝতে পারতেছিলাম না। মানে তখন আমার শরীর আর কাজ করতেছে না, আমার ভিতরে তখন আমার কন্ট্রোল আর নাই, আমি আমার কন্ট্রোলে নাই, আমার হাত পা এরকম ছুটোছুটি করতেছে, কাঁপাকাঁপি করতেছে যে আয় হায় আমি এখন কি করব, কি পিছনে দৌড় দিব না সামনের দিকে যাব না কি করব, মানে কোনো উপায় বুদ্ধি কি খুঁজে পাইতেছিলাম না। অনেকক্ষণ ধরে এরকম মানে আপনার এই ছোটাছুটি করতে করতে আমি এই জায়গার মধ্যেই মানে কোনো কথা নাই বার্তা নাই, জায়গার মধ্যে আমি জ্ঞান হারিয়ে ফেলি, মানে অজ্ঞান হয়ে যাই। তো আমি এই জায়গার মধ্যে জ্ঞান হারিয়ে ফেলি, আমি তো এই জায়গায় থাকার কথা। সকালবেলা আমরা যখন পাই আর কি, আমার যখন চোখে মুখে পানি দিয়ে তারা হুঁশ করে, আমি জানতে পারি যে আমাকে নাকি পাওয়া গেছে আমার বাড়ির উঠানে। আমারে পাওয়া গেছে আমার বাড়ির উঠানে, বাট আমি তো জ্ঞান হারাইছি ওই দাদির ঘরের কোণার মধ্যে, ওই মানে বেড়ার ফাঁক দিয়ে দেখতেছিলাম, ওইখানে আমি জ্ঞান হারাই। তাহলে আমারে এই জায়গায় আনলো কে? এটা আমার মনে প্রশ্ন জাগলো, তাহলে আমার এই জায়গায় আনলো কে? আমি তো এই জায়গায় আসার কথা না। খুব টেনশনে পড়ে গেলাম তখন, হায় আমার এই জায়গায় কে আনলো? তারপরে আমি আমার আব্বা আম্মারে বলতেছি যে আমি এই জায়গায় কেমনে আসলাম, আমার এই জায়গায় কে আনছে? আমার আব্বা বলে, তা তোর তো আমরা সকালবেলা ওই উঠানের মধ্যে অজ্ঞান অবস্থায় পাইছি, তুই রাত বেড়াতে বনে বাজারে ঘুরে বেড়াস, এই জন্য তোর সঙ্গে এটা হয়েছে। আমি আব্বারে কিছু কথা বললাম না, শুধু আম্মারে বললাম যে আম্মা এমন এমন ঘটনা, এটা আমি নিজের চোখে দেখছি, যদি আমার অন্য কেউ বলতো তাহলে হয়তো আমি বিশ্বাস করতাম না গো মা, আমি নিজের চোখে দেখছি দাদার সঙ্গে ওই মহিলা বসে বসে কথা বলে। আমার আম্মা তখন বলে, ওই মহিলার সঙ্গে তো জিন আছেই, এইটা তো গ্রামের সবাই জানে, আর এই মহিলা যখন ওইখানে তো রান্নাবান্না করে না, তাই সে খাওয়া দাওয়া খায় কি, অবশ্যই তার জিনের আইনা দেয়। এবং আরেকটা বড় কথা হচ্ছে, তোর চাচারা তোর বাবা তারা তো গেছিলো মহিলারা গ্রাম থেকে উচ্ছেদ করে দেওয়ার জন্য, এবং তারাও যাওয়ার পরে যেটা দেখলো যে
তো এই মহিলা ওইখানকার মধ্যে তোর এমন অবস্থার মধ্যে আছে, তো সবাই দেখা কথা, তার মানে মহিলার সঙ্গে জিন আছে এবং জিনটাই সম্ভবত তোর দাদা রূপ ধারণ করে আছে। ভালোই স্যার, ওই মানে বাড়ির আশেপাশে যাইস না। এরপরে আমি আর ওই বাড়ির আশেপাশে যাই না, মানে সবসময় বাড়িটার কাছ থেকে দেখলে একটু দূরে দূরে থাকে, কোনো সময় বাড়িটার আশেপাশে যাই না। মানে মনের ভিতরে তখন একটা ভয় ঢুকে গেল যে অবশ্যই বাড়ির মধ্যে জিন আছে। একদিন হইল কি ভাই, এই ঘটনা, মানে এই ঘটনাটার আপনার প্রায় মাস দেড়েক পরেই হবে। আমি এক জায়গায় ফুটবল খেলতে গেছিলাম, তা আমাদের গ্রাম থেকে মোটামুটি প্রায় 2 থেকে 3টা গ্রাম পরে, মানে খানিকটা দূরেই আছে। তো সেখানে ফুটবল খেলতে গিয়ে আমি পায়ে আঘাত খাই, মানে আমার পাটা ভেঙে যায় বলতে পায়ে চট খাই আর কি। আমি হাঁটতে পারি না, মাগরিবের আজান দিয়ে দিছে, মোটামুটি আমার পা নিয়ে আমি আর হাঁটতে পারতেছি না। তারপরে রওনা দিছি, দিয়া একটা বট গাছের নিচ পর্যন্ত আসছি। তখন প্রায় আপনার এই রাত্রিবেলাই হবে, বট গাছের নিচে আসছি। বট গাছের নিচে আসার পরে আইসে বট গাছের নিচে বসছি, মানে আর হাঁটতে পারি না। তখন রাত্র প্রায় আপনার 7টা থেকে 7:30 বাজে, সন্ধ্যা রাতে। এই সময় দেখলাম কি কে জানে আসতেছে, তো হাইটা আসতেছে, আসতেছে দেখা আমি কে গো এটা, মানে একটা মহিলা, কথা বলে না। আমি বললাম কে, কিছু বলে না, বলো ওইদিকে যাইবা, তোমাকে বাড়িতে যাইবা, যাবা তোমাদের বাড়িতে? আমি বললাম হ্যাঁ যাবো। তো আমি বললাম যে আমাদের গ্রামের কোনো মহিলা, তখন তো গ্রামের মহিলারা এখনকার মতো চলাফেরা করতো না, সবাই মোটামুটি বেশ পর্দা করেই চলতো, মানে খুবই পর্দাশীল। তো এই মহিলা তখন করলো কি, পাশ থেকে একটা লাঠি এনে আমাকে দিল, মানে একটা লাঠি এনে দিছে, দিয়া আমার বলতেছে লাঠিটা ভর দিয়া আস্তে আস্তে আসো। তো আমি লাঠিটা ধরলাম, ধরে লাঠিটা ভর দিয়া খুব কষ্ট করে তার সঙ্গে যাইতেছি। তারে আবার জিজ্ঞেস করতেছে আপনি কোন বাড়ির, আপনাকে তো চিনলাম না, কিছু বলে না। মানে তারে জিজ্ঞেস করে আপনি কোন বাড়ির, কোন ঘরের, কোত্থেকে আসছেন, এগুলো জিজ্ঞেস করি। তো মোটামুটি সে কোনো কিছুই বলে না, আমার কোনো কথার কোনো জবাব দেয় না। সে তার মতো করে হাঁটতেছে, আমিও তার মতো করে হাঁটতে একটা পর্যায়ে হলো কি ভাই, যখনই আমি আমার গ্রামে ঢুকবো, ওই যে বুড়িটা যে বাড়ির থাকে উনি ওই বাড়ির দিকে ঢুকে যাচ্ছে। যখন ঢুকে যাচ্ছে আমি দেখছি কী ব্যাপার, উনি বাড়ির দিকে ঢুকতে আসছে কেন, তাইলে উনি কে? তারপর আমি বললাম আপনি কি আমার দাদি? তো শুধু ফিরে মুখ দিয়ে একটা ইশারা দিয়ে বলল হ্যাঁ আমি তোর দাদি। শুধু এই কথাটাই বলছে যে হ্যাঁ আমি তোর দাদি। দেখেন এইটা বলার পরে উনি তখন ঘরের ভিতরে ঢুকে গেছে, মানে ঘরের মধ্যে ঢুকে গেছে, মানে তার বাড়িতে সে চলে গেছে। আমি এদিক দিয়ে আসছি বাড়িতে আসার পর আমি লাঠিতে ভর দিয়ে আসতেছি। বাড়িতে আসার পরে আমি যেটা দেখলাম আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, হয়তো অনেকে এটা বিশ্বাস করে না এখনও। আমি দেখলাম যে আমার বাবা, আমার চাচারা এই মহিলাটারে, মানে যিনি বললাম আমি তোর দাদি, ওই মহিলাটারে আমাদের এখানে বড়াই গাছ আছে, বড়ই গাছের সঙ্গে বেঁধে রাখছে, রশি দিয়ে বেঁধে রাখছে এই মহিলারে। আমি উঠানে এসে তো এই দৃশ্য দেখে অবাক, মানে একই পোশাক, একই বোরকা, মানে একই রকম, সে কীভাবে এখানে? আমি তো বাড়িতে আসলাম, আইসা মারে বললাম যে মা এটাকে বলো তো, দাদির ধরে আনা হয়েছে সন্ধ্যার সময়, আইনা এখানে আমরা বাইদা রাখছি। এই মহিলা বাড়িতে ঘুরে ভিক্ষা করে, আমাদের মান সম্মান নষ্ট হয়। তখন মনে হয় আমি দুনিয়াতে নাই, মানে আমি তখন মনে হয় দুনিয়াতে নাই আর কি। আমি বললাম মা ওনারে ধরছে কখন? বলে মাগরিবের অনেক আগে এখানে বাইদা রাখছে। তো মাগরিবের অনেক আগে যদি এই মহিলারে বাইদা রাখে, তাহলে আমার দাদি বইলা তার বাড়ির ভিতরে যে ঢুকলো ওইটাকে। তাই মারে বলতেছে মা একটু যায় দেখো তো মহিলাটা ওই বাড়িতে আছে কিনা। আমার মা বলে আমি ওই বাড়িতে যেতে পারবো না, ওই বাড়িতে আর সন্ধ্যার পর আমার যাওয়া সম্ভব না, কেউই যাবে না, তুই যে কারে বলবি সন্ধ্যার সময় বুড়ির বাড়িতে কেউ যাবে না। আমি হাত মুখ ধোয়ার পরে তখন আমি আস্তে আস্তে করে ঘরে গেলাম, খাওয়া দাওয়া করছি। মহিলারা বাইদা রাখছে, ওইখানে বাইদা রাখছে। তারা সিদ্ধান্ত নিয়েছে সকালবেলা মহিলারা মাইরা গ্রামের বাড়ি দিয়ে আসবে, মানে এই গ্রাম থেকে বহু দূরে কোথাও নিয়ে ছেড়ে দিয়ে আসবে, এরকম করে তারা মানে ওই জায়গার মধ্যে আছে। পরে আমি চিন্তা করলাম যে কি করা যায়। আমার ভিতরে তখন কেমন জানি এক ধরনের একটা আবেগ কাজ শুরু করলো, যে প্রথমত মহিলাটাকে যখন মারতে গেলাম এবং মারতে যাওয়ার পরে এই ধরনের ঘটনাগুলো ঘটলো। এরপরে আজকে যেটা হইলো যে আমি নিজে দেখলাম মহিলা আমার লাঠি এনে দিল, আমি সেই লাঠি ভর করে আসলাম। তাইলে তো এই মহিলা কোনো নর্মাল মহিলা না, তারে মারতে গিয়ে তো আমার আব্বা আমার সবাই মারা যাবে। রাতের বেলা আমি তখন করলাম কি ভাই, আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি না, আমি মধ্যরাতে তখন এখান থেকে উঠছি, মানে ওই জায়গাটা থেকে উঠছি, মানে শোয়া থেকে উঠছি। উঠার পরে জানালাটা খুলে দেখি কি মহিলা বসে আছে একটা চেয়ারের মধ্যে। মানে যেখানে যে মানে বড়াই গেছে তারা বাঁধছে, বড়াই গাছের নিচে একটা চেয়ারের মধ্যে বসে আছে। চেয়ারটা কিন্তু আমাদের ঘরের চেয়ার না, খুব রাজকীয় একটা চেয়ার। যে মহিলার এই সন্ধ্যা রাতে বাইদা রাখলো গাছের সঙ্গে, মধ্যরাতে এই মহিলার চেয়ারের মধ্যে বসে আছে। আমি তো মানে আর নিতে পারতেছিলাম না। পরে আমি ঘর থেকে বেরিয়েছি, দরজা খুলে বেরোয়ার পর দেখলাম তখনও চেয়ারে বসে আছে, আমার দিকে তাকে হাসতেছে, মানে একটু মুসকে হাসতেছে, মানে হাসির একটু শব্দ পাচ্ছি। আমি তখন বললাম পানি খাবেন? তা মুখে ইশারা দিয়ে বলতেছে না। আমি বললাম তাহলে এখানে বসে আছেন কেন, চলে যাচ্ছেন না কেন? তা আমারে বলতেছে তোমার বাবা তো আমাকে এখানে বাইদা রাখছে, তাদের অনুমতি ছাড়া কিভাবে যাব? আমি বললাম তারা যদি বাইদা রাখে তাহলে
আপনার বাঁধন ছুটাই দিল কে? তখন বলে তোমার দাদা। একদম খুব সুন্দর করে বলে তোমার দাদা। আচ্ছা আমার দাদা বাঁধন ছুটিয়ে দিছে? বলে হ্যাঁ। আচ্ছা আমার দাদা না মারা গেছে? বলে না, তোমার দাদা তোমাদের কাছে মারা গেছে, আমার কাছে না। তাই আমি বললাম এখন তো আপনার হাতের বাঁধন খোলা, আপনি চলে গেলেই তো পারেন, চলে যান। বলে না, তোমার বাবার অনুমতি ছাড়া এখান থেকে যাব না, কারণ তোর বাবা আমার বাইন্দা রাখছে। আমি বললাম আমি বাবার ছেলে হয়ে অনুমতি দিলাম, আপনি চলে যান। তুমি অনুমতি দিলা আমারে? আমি বললাম জি অনুমতি দিলাম, আপনি চলে যান। এই কথা বলার পরে মহিলা তখনই বাড়ি থেকে বেরিয়ে গেছে, মানে বেরিয়ে চলে যাচ্ছে। আমি এখানে দাঁড়ায় আছি। এই মহিলা চলে যাওয়ার একটু পরে, মানে 2-4 মিনিট পরে আমার ছোটো কাকা না মেজু কাকা মানে উঠছে। ওইটা এসে দেখতেছে যে এই ঘটনা। আমার এসে দেখতেছে কিরে মহিলা কই? চেয়ারটা কিন্তু তখনই জায়গায় আছে। আমার কাকারা কিন্তু তখনও বুঝতেছে না যে তারা কত বেকুব, কত বোকা, তখনও তারা বোঝে না। চেয়ারটা কিন্তু জায়গার মধ্যে পড়ে আছে। এই চেয়ার কিন্তু আমাদের গ্রামের কারো ঘরে এরকম চেয়ার নাই। উনি চলে গেছে। আমার কাকা আমার গালাগালি করতেছে, এই তুই ছেড়ে দিলি কেন মহিলারে? তুই আমাদের বংশের ছেলে হয়ে আমাদের বংশের চুমকালি মাখবি, তুই ছাড়লি কেন মহিলারে? মানে গালাগালি করতেছে। আমি কিছুই বলি না। এতে আমার আব্বা উঠে গেল, মা উঠে গেল, মোটামুটি সবাই দৌড়ে আসছে। সেই কী হয়েছে পরে মানে সবাই মিলে যখন এই জায়গার মধ্যে আসছে তখন সবাই মিলে মানে আমার গালাগালি করতেছে। পরে আমি একটা ধমক দিলাম, সবাই ধমক দিয়ে বললাম যে যদি আজও না বুঝে থাকেন তাহলে আপনারা কপাল পোড়া, আপনারা জনম দুঃখী, এই জন্য আপনারা বুঝেন না এই চেয়ারটা এখানে কোত্থেকে আসছে। এই কথা বলার পর তো আমার বাবাও একটু চুপ, কাকাও চুপ, মোটামুটি সবাই চুপ হয়ে গেছে যে চেয়ার আসলো কোত্থেকে। আমি বললাম বলেনি চেয়ারটা এই জায়গায় কোত্থেকে আসছে? এই চেয়ার কি আশেপাশে 10 গ্রামের কারো ঘরে আছে? আমার আব্বা বলে না এরকম চেয়ার তো দেখি না, মানে চেয়ারটা খুবই সুন্দর, মানে আর্ট করা একরকম। তাই বললাম যে বলেন তো এই চেয়ারটা কি আশেপাশে 10 গ্রামের কোথাও আছে? আমার আব্বা বলে না। তাই বললাম চেয়ারটা এখানে কে এনে দিছে? আমার কাকা বলে তুই এনে দিছস। আমি বললাম 10 গ্রামে যদি চেয়ারটা না থাকবে আসমান থেকে এনে দিব আমি? সবাই তখন চুপ হয়ে গেল। আমি বললাম আমি জানালা দিয়ে দেখি যে উনি চেয়ারের মধ্যে বসে আছে। আমার কাকা বলে তাহলে ওনার হাতের বাঁধন কে খুললো? আমি বললাম আপনার বাপে খুলে দিছে। আপনার বাপে তার হাতের বাঁধন খুলে দিছে, তারপর সে চেয়ারে বসেছিল। আমি তার শুধু চলে যাইতে বলছি। আমার মন বলতেছিল সে যদি চলে না যায় আজকে রাতের পরে কারো জীবনে সকালে সূর্য উদয় হবে না, আমরা সবাই মারা যাব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি খেলার মাঠ থেকে আসার সময় আমার পায়ে আঘাত খাইছি, আমি হাঁটতে পারতেছিলাম না। উনি আমার রাস্তাতে লাঠি দিলে আমি লাঠি ভর দিয়ে ওনার সঙ্গে আমি আসছি। আইসা শুনে ওনারা নাকি সন্ধ্যার সময় আপনারা বড়ে গ্যাসের সঙ্গে বেঁধে রেখেছেন, তাহলে আমারে নিয়ে আসলো কে? আমার কথা না হয় মিথ্যা, আমি না হয় মিথ্যা বললাম, ঠিক আছে আপনারা নিজেরাই বলেন এই চেয়ারটা এই জায়গার মধ্যে কোত্থেকে আসলো? আমি তো মহিলার হাতের বাঁধন খুলি নাই, আপনারা 3টা রশি দিয়ে তারা বাইদা রাখছেন। এই হাতের বাঁধন কে খুললো এবং মহিলা কিভাবে চেয়ারটা নিয়ে এখানে বসে আসছে, ভরাই গেছে নিচে? আমার কথা শুনে সবার কপালে তখন চিন্তার ভাঁজ পড়ে গেল। আয় হায়, এই চেয়ার দেখেই সবাই তখন একটু আতঙ্কিত হয়ে গেল। আমি বললাম আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাতিজা, আমি অনুরোধ করে বলতেছি যে আপনারা মেহেরবানি করে আর এই মহিলার পিছনে দৌড়েন না। এই মহিলারা আর কোনোদিনও বাইরে আইনেন না, মহিলার ক্ষতি করার চেষ্টা করেন, আপনারা সবাই ধ্বংস হয়ে যাবেন। যদি পারেন মহিলার উপকার করেন, মহিলার ক্ষতি করবেন না। এটা নর্মাল কোনো মহিলা না। এই গ্রামে যে মহিলা আছে আমার দাদি পরিচয়, তিনি নর্মাল কোনো মহিলা না, উনি বড় বুজুর্গ। আজ পর্যন্ত আমাদের গ্রামের কোনো একটা মানুষ তার চেহারাটা পর্যন্ত দেখল না, তারপরেও কি আপনারা বুঝেন না সে কে? গ্রামের কোনো একটা মানুষ একটুখানি তার চোখ ব্যতীত তার চেহারাটাও দেখে নাই। আমি নিজের চোখে দেখেছি তার ঘরে আমার মৃত দাদাকে তার সঙ্গে বসে কথা বলতে। এতগুলো ঘটনা ঘটে গেল, আপনারাও নিজেরা দেখলেন তার বাড়িতে যাওয়ার সময় রাস্তার মধ্যে বিশাল সাপ। কাকা আপনিও তো দেখছেন, অর্ধেক সাপ অর্ধেক মানুষ। আমার কাকা বলো হ দেখছি। যে তাইলেও কি আপনাদের বিশ্বাস হয় না? সবাই তখন মোটামুটি আমার কথা শুনে কিছুটা মানে শান্ত হয়ে গেল, মানে চুপ হয়ে গেল যে না অবশ্যই ঘটনাটা এরকমই, আমাদের ভাতিজা যা বলতেছে তাহলে মনে হয় সত্যিই বলতেছে। মোটামুটি সবাই তখন শান্ত হয়ে গেল, চুপ হয়ে গেল। আমি যে ঠিক আছে আপনারা আজকের পর থেকে ওনারে আর বিরক্ত করবেন না, ওনাকে ওনার মতো করে ছেড়ে দেন। যদি রান্নাবান্না করেন আমার কাছে দিয়েন, আমি ওনারে খাবার দিয়ে আসবো। আমার মায়ের ভিতরেও তখন একটা ভয় ঢুকে গেল। মা বলতেছে তাহলে ঠিক আছে আমি রান্নাবান্না করবনি, তুই খাবার দিয়ে আসিস, তুই নিয়ে খাবার দিয়ে আসিস। যে মহিলারে মারার জন্য সবাই উদ্বেগ প্রকাশ করেছে বা সবাই রেডি যে মহিলারে মেরে ফেলবে, তারাই তখন দোকানে রান্নাবান্না করে করে আমার কাছে দেয়। রান্নাবান্না করে আমার কাছে দেয়, আমি দিয়ে আসি, মহিলা খায়। রান্নাবান্না করে আমার কাছে দেয়, আমি দিয়ে আসি, মহিলা খায়। তখনকার অবস্থা হয়ে গেছে এরকম, মানে এক অন্যরকম অবস্থার মধ্যে তখন চলে গেছে। সবাই তখন মোটামুটি মানে আমার উপরেই ডিপেন্ড। মানে আমি তখন যাইতাম, ওনারা খাবার দিয়ে আসতাম, উনি খাবার খাইতো না। আমি বলতাম দাদি খান,
তাদের খান, উনি খাইতো না, গেলে হাসতো এবং মানে এরকম হাসাহাসি করতো, খাইতো না। তো এরকম করে প্রায় আরও মাস 2 মতো কেটে গেছে। উনি 2 মাস কেটে যাওয়ার মধ্যে সবাই কিন্তু তার ভক্ত হয়ে গেছে। আমার কাকারা গিয়ে তার সঙ্গে বসে, আমার মা গিয়ে বসে, মানে সবাই তখন তারে বলতেছে আপনি এই ঘর ছেড়ে চলে আসেন, আমাদের বাড়িতে চলে আসেন। উনি আসতে রাজি হয় না এবং উনি আসবেও না, মানে ওইখানেই সে থাকবে। তারা আমরা খাবার দাবার দিয়ে আসতো, সে খাইতো না। কীভাবে খাবার খাইতো সে জানে, তার আল্লাহ জানে। এই সময় হলো কি একদিন আমি চলে আসবো, আমি চলে আসবো, তারা খাবার দিছি আপনার সন্ধ্যার সময় খাবার দিয়ে চলে আসবো। সে আমারে বলতেছে কালকে সকালে আমার জন্য খাবার আনিস না। আমারে বলে যে ওসমান, কালকে সকালে দাদির জন্য খাবার আনিস না। আমি বললাম দাদি আপনার জন্য কালকে খাবার আনবো না, তা আপনি কালকে কী খাবেন? বলে কালকে আমি রাজকীয় খাবার খাবো। তাই আমি বললাম রাজকীয় খাবার, আপনার রাজকীয় খাবার কে দিব? বলে কালকে আমি রাজকীয় খাবারই খাবো, তোদের ঘরে খাবার আর খাবো না। তাই আমি বলি আপনি তো রাজকীয় খাবার প্রতিদিনই খান। তাই হাসে। এবার আমি চলে আসি, তখনও কিন্তু তার চেহারা দেখি নাই ভাই। সে গোসল কোথায় করতো, তার গায়ে সবসময় সুগন্ধি থাকতো, মানে সবসময় তার গা থেকে দারুণ এক ঘ্রাণ বেরোইতো। মানে তার গায়ে কখনো আমরা দুর্গন্ধ পাইতাম না। সে গোসল করতো না, কোথায় পায়খানা, কোথায় প্রস্রাব, কোথায় কী করতো তা জানতাম না। তার শরীর থেকে কখনো দুর্গন্ধ বেরোইতো না। বাড়িতে চলে আসি, বাড়িতে আসার পরে মায়ের এসে বললাম যে মা এমন ঘটনা, দাদি বলতেছে দাদি নাকি কালকে সকালবেলা রাজকীয় খাবার খাবে, আমারে বলতেছে যাতে দাদির জন্য সকালে নাস্তা না নেই। মা তখন বলে আল্লাহ জানে কালকে সকালবেলা কি ঘটে। যাই হোক ভাই, এরপরে আমরা আমাদের মতো করে চলে আসলাম। আসার পরেই এবার সকালবেলা আমার মা আমারে নাস্তা রাস্তা দিল যে তা তো দাদিরই দিয়ে। এই নাস্তা রাস্তা নিয়ে দাদির ঘরে রওনা দিলাম। রওনা দেওয়ার পরেই যেটা উনি বললো উনি রাজকীয় খাবার খাবে, আসলে উনি রাজকীয় খাবার খাচ্ছে। মানে যাই দেখি যে উনি শুয়ে আছে। 2টা ডাক দিলাম, কোনো কথা বলে না, তখনও পর্দা করা, মানে মুখোশ টুকুশ পরা, পর্দা করা। 3-4টা ডাক দিলাম, তখনও সরে না, মানে কোনো শব্দ নাই। না থাকার পরে আমি যখন শরীরে হাত দিলাম, তখন আমি বুঝে গেলাম যে তার শরীরটা শক্ত হয়ে আছে, সে মারা গেছে। দৌড় দিলাম বাড়ির দিকে। বাড়িতে যে মারে, কাকি, দাদারে সবাই, মানে আপনার কাকারে ডাকলাম, বাবারে ডাকলাম, সবাই তখন আসছে। গ্রামের মহিলারা সবাই তখন তারে এই ঘর থেকে বের করবে। এখন হচ্ছে মূল ঘটনা, যেটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন এবং আমাদের গ্রামের যারা দেখেছে তারা প্রত্যেকেই অবাক। ওনারা যখন ঘর থেকে, মানে ঘরে যারা দেখেছে, যে মহিলারা দেখেছে, তারা প্রত্যেকেই অবাক হয়ে গেছে যে ওনার চেহারা দেখে। ওনার চেহারা ছিল আপনার 15 থেকে 16 বছর একটা যুবতী মেয়ের মতো। ওনার কণ্ঠটা ছিল একেবারে বুড়ো মানুষের মতো। উনি কথা বলতে পারতো না, মানে কথা যে বলতো খুব মানে বয়স্ক মানুষের মতো ভেঙে ভেঙে কথা বলতো। বাট উনি মারা যাবার পরে তার চেহারা যারাই দেখেছে তারাই বলে 15 থেকে 16 বছরের বেশি হবে না, মনে যেন একটা কুমারী মেয়ে শুয়ে আছে, মাথার একটা চুলও পাকে নাই এবং একদম যুবতী নাকি। মানে এইটাই কি ওই মহিলা যে সবসময় বোরকা পরে থাকতো, যারা কেউ দেখেন, এইটাই কি সেই মহিলা? কেউ বিশ্বাসও করতে পারে না। এর ভিতরে সবাই বলা বলি করতেছে যে উনি তো অন্যরকম এক মহিলা, তারা যত দ্রুত সম্ভব দাফন করে ফেলেন, কারণ তার উপরে রাখা ঠিক হবে না। যত দ্রুত সম্ভব দিনের 9টার মধ্যে, মানে 1 ঘন্টার মধ্যে তারা গোসল করে আমার আব্বা সবাই মিলে তখন তাকে দাফন করাই দিল। মানে তার সঙ্গে আর কোনো কিছু না, তাকে দাফন করাই দিছে। তারা দাফন করাই দিছে। দেওয়ার পরেই তো আমি এই তার কবরের কাছে সবসময় এসে বসে থাকতাম, কবর জিয়ারাত করতাম, কবরের পাশে এসে বসে থাকতাম, আল্লাহ বিল্লাহ করতাম, মানে সবসময় তার কবরের আশেপাশে থাকতাম। তার কবরের আশেপাশে থেকে যাইতাম না, সবসময় এই জায়গাটার মধ্যে দাঁড়ায় থাকতাম, কান্নাকাটি করতাম এবং তার প্রতি আমার এক ধরনের ভালোবাসা জমে গেছিলো। মানে মন থেকে এক ধরনের একটা ভালোবাসা জমে গেছিলো, মানে খুব বেশি তারাই আমার পছন্দ হয়েছিল। এরকম করে আমি তার কবরের পাশে অলওয়েজ দাঁড়ায় থাকি, মানে সব সময় দাঁড়ায় থাকি। এরই মাঝে হইল কি, আমাদের যে খালটা আছে, খালের পাড়ে কিন্তু আমাদের মসজিদটা ছিল, একেবারে খালের পাড়ে মসজিদটা। যে মসজিদে সবসময় আমার দাদা বসে থাকতো, দাদা নামাজ কালাম পড়তো বা দাদা যে মসজিদে থাকতো, তখন একটা বন্যা আসলো। মানে বন্যার পানিতে ওই খালের যে ইন্ডিয়া থেকে যেই আপনার ঢল আসে, এই ঢলের পানি তখন হঠাৎই খাল দিয়ে ছুটছে। ঢলের পানিটা যখন খালে দিয়ে ছুটলো, খালের পাশে যে মসজিদটা ছিল, মসজিদটা তখন ভেঙে গেছে। মানে ঢলের পানিতে এই সাইডগুলো পুরো ভেঙে তখন তারা নিয়ে গেছে, মানে একদম পুরো মসজিদ ভেঙে গেছে। তখন মানুষ নামাজ পড়তে খুব কষ্ট হইতো। একদিন হলো কি, বৃহস্পতিবার রাতের বেলায় আমি ঘরে শুয়ে আছি, হঠাৎ আমি এই মহিলার স্বপ্নে দেখি, আমার দাদির স্বপ্নে বলতে ওই বোরকা পরা অবস্থায়। চেহারা কিন্তু আমি তার দেখি নাই, আমার মা দেখছে বা আমার অন্য আত্মীয় স্বজনরা দেখছে, আমি কিন্তু তার চেহারা দেখি নাই। তার চেহারাটার বর্ণনা দিতে পারবো না, শুধু মুখোশ পরা এসে আমারে বললো যে ওসমান, তোর দাদা তো নামাজ পড়তে অনেক কষ্ট হয়, মসজিদটা তো ভেঙে নিয়ে গেল, ওইখানে একটা মসজিদ বানায় দে। আমারে বলে যে ওইখানে একটা মসজিদ বানায় দে।
তো এটা যখন বললো যে ওখানে একটা মসজিদ বানায় দেয়, আমি তখন মানে এইটুকুই স্বপ্নে আমাকে বলে সে চলে গেছে। তো যাওয়ার পরে আমি তখন চিন্তা করলাম যে তো মসজিদ দিয়ে বানাবো, কী দিয়ে মসজিদ বানাবো, আমার কাছে তো টাকা টোকা নেই। আব্বার কাছে টাকা ছিলাম, আব্বার ওই সময় হাতের অবস্থা ভালো না, মানে তখন আমার আব্বা জমি জমা বিক্রি, আমার দাদারা জমি জমা বিক্রি করে আমাদের আর তেমন কিছুই রাখে নাই। মানে আমরা তখন মোটামুটি নিঃস্ব হয়ে গেছি, জায়গা সম্পত্তি সব বিক্রি করে ফেলছে আমার দাদা, আমার কাকা আর আমার বাবা মিলে সব বিক্রি করে ফেলছে, তারা সব নষ্ট করছে। পরে আমি কি করলাম, নিজের মতো করে আমার কাছে অল্প কিছু টাকা ছিল, সে টাকাগুলো দিয়া ধরেন আমি ওই জায়গার ভিতরে মসজিদ বানাবো, এটা একটা চিন্তা ভাবনা করতেছিলাম। তো একটা বাঁশ টাস কেটে আনি, আমি ওখানে মসজিদ বানাবো ওই রকম। তো নিজের মতো করে বাঁশ কেটে আমি ওখানে একটা মসজিদ নির্মাণ করবো, মানে নির্মাণ করলাম আর কি, বাঁশ কাইটা দিয়ে আমার ছোটো করে একটা মসজিদ বানাইছে। বানানোর পরে আপনার এই মসজিদ যেদিন বানাইলাম তো মানুষ এখানে নামাজ পড়তো, উপরে টিন দিলাম, কিন্তু চারপাশে আপনার সন দিয়ে আমি তখন এই মসজিদটা বানাইছি। ওই সময় পর্যন্ত কিন্তু আমি বিয়ে করিনি, আমার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছিল। আমার সবাই বলতেছে বিয়ে শাদী কর, আমার ভিতরে আর কোনো বিয়ের কোনো ইচ্ছে শক্তি আমার ভিতরে জাগলো না। তো এই মসজিদটা বানানোর পরেই ধরে না, এবার আমার মা যখন খুব চাপ দিল, পরে আমি বিয়ে করার জন্য রাজি হলাম যে ঠিক আছে বিয়ে করব। এই মসজিদটা বানানোর কিছুদিন পরে আমি তখন বিবাহ করি। বিবাহ করার 3 দিন পরে আমার মনে আছে, আমার যেদিন বাসর হলো, বাসর ঘরের 3 দিন পরে একদিন আমি দাদির কবরের কাছে গিয়ে দাঁড়ায় আছি রাতের বেলায়, তখন আপনার মাগরিবের পরে কবরের কাছে গিয়ে দাঁড়ায় আছি। দাদির কবরটা কীরকম ছিল ভাই, মানে চারপাশে বাঁশের বেড়া দিয়ে রাখছিলাম, চারপাশে বাঁশ দিয়ে রাখছিলাম কবরটা। মাথাটার মধ্যে কী জানি জ্বলতেছে, মানে মাথাটার অংশটার মধ্যে কী জানি জ্বলতেছে, জল করে। তাই চিন্তা করলাম যে মাথার মধ্যে এরকম জল করে কী জ্বলে, এটা এই জিনিসটা কি। তারপর আমি ওই জায়গাটার মধ্যে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে পাতা পড়ে আছে, তো মানে গাছ উপরে আছে, গাছের পাতা পড়ে আছে, এগুলো মোটামুটি একটু সরাই টরাই দিলাম। দেওয়ার পরে দেখি যে ভাই আপনার এক মাথার মতো সাইজটা এরকম হবে, এই সাইজের একটা, মানে সোজা বাংলা কথা যেটা, একটা স্বর্ণের বলের মতো, এক কথা বলতে গেলে স্বর্ণের বল। এটা দেখে তো আমি অবাক, হায় এটা কি, মানে আমি তখন মানে মিলাইতে পারতেছিলাম না এটা কি। এটা আমি ওইখান থেকে নিয়েছি, এটা হাতে নেওয়ার পরে আমার তখন বুকের ভিতরটা ধুপ করে কাঁপতেছে। মানে আপনি তো বুঝেন যে তখনকার অনুভূতিটা কী হতে পারে। আমি এটা নিয়ে দিলাম রওনা দেওয়ার পরেই কাছাকাছি আসার পরেই আমার মা রাতের বেলায়, তো তখন আপনার রাত্র কয়টা, 9টা বা 10টা এরকমই হবে, মা তখন দেখছে আমি কি জানি আনতেছি, মানে পেঁচায়া। মা বলে এটা কী রে, আমি বললাম এটা আমি পাইছি। মা বলে কী পাইছো, সেটা কী দেখি। মারে দেখাইতে চায় না, মা তখন টান দিয়ে আমার কাছ থেকে এটা বল সাইজের তো টান দিয়ে নিয়ে গেছে। এবং এটা তখন বুঝতেই পারে এটা স্বর্ণেরই ছিল, সোনারই ছিল, জল করতেছে। আমি এটা পাইয়া দিল একটা দৌড়, মানে এটা পাইয়া একটা দৌড় দিছে, বাড়ি থেকে বেরিয়ে নিয়ে দিছে দৌড়। আমি পিছন থেকে দিলাম দৌড়, ও মা কই যাও, মানে পিছনে দৌড়াইতে আসি। আমার চিৎকারের সাথে আমার ঘরের বউ বেরিয়ে গেছে, আমার বাড়িতে আমার দুঃসম্পর্কের কাকি এসেছিল, কাকি সব বেরিয়ে গেছে, সবাই তখন দৌড়ে আসছে। আমি বলে যে মা জানি এটা লইয়া কই জানি দিছে দৌড়। এবার আর মায়ের খুঁজে পাই না, সবাই মিলে মায়ের খোঁজাখুঁজি করতেছে, হ্যাঁ মা কই গেল, এটা নিয়ে তো দৌড় দিয়ে চলে গেল, তাহলে উনি কোথায় গেল। সবাই তখন ওনার খুঁজতেছে, না উনি নাই, ওনার আর খুঁজিয়ে পাইলাম না। এই ঘটনার 3 দিন পরে হঠাৎ করে দুপুরবেলা আমাদের গ্রামের মহিলারা এসে আমাদেরকে বলতেছে, আমি ঘরে, আমার বলে ওরে ওসমানের বাপ, ওসমান তাড়াতাড়ি বেরিয়ে দেখে যা কী হয়েছে। সবাই মিলে তখন দৌড়ে আসছে, আইসা দেখি আমার মা নামাজের মতো করে আমার দাদির কবরের সামনে বসে আছে, মানে নামাজের মতো করে বসে আছে আর কান্না করতেছে। তো এই যে বসে আছে কান্না করতেছে, চিন্তা করলাম কি ব্যাপার, যে মারে ধরলাম যে মা উঠেন। এই যে মা হাসতেছে আমার দিকে তাকায় হাসতেছে, সবার দিকে তাকায় হাসতেছে। মা বল কই, মার জিজ্ঞেস করলাম বলটা কই, কিছু বলে না, খালি হাসে। বুঝতে পারলাম সে পাগল হয়ে গেছে, বুঝতে পারলাম সে আর ঠিক নেই, সে পাগল হয়ে গেছে। তখন এখান থেকে তারাই আমরা সবাই মিলে ধরে আনলাম বাড়িতে আনার পরে বসাইলাম যে কী হয়েছে, মানে বলেন না। সে পাগল, মানে পুরো ব্রেন আউট হয়ে গেছে, এবং ব্রেন আউট হয়ে যাওয়ার পরে আমি তখন আর বুঝতে পারতেছিলাম না কি করব ভাই, মানে পুরোই তার ব্রেন আউট, মানে সম্পূর্ণভাবে সে পাগল হয়ে গেল। পাগল হয়ে যাওয়ার পরে তারে আর ঠিক করতে পারলাম না, এবং এই সময় সে পাগলই রইল। পরে এই বল সে কই ফালাইলো, কই নিয়ে গেল, এর কোনো ব্যাখ্যা আমি জানি না। এবং আমার ভিতরে ওই নিয়ে কোনো লোভও কাজ করে নাই, যে আমি একটা লোভে পড়লাম যে এমন একটা জিনিস মা ফালাই দিছে। এটা তো নর্মালি যে কোনো মানুষের ভিতরে লোভ কাজ করার কথা, কিন্তু আমার ভিতরে ভাই ওই ধরনের কোনো লোভ কাজ করে নাই। এইবার নর্মালি আমি তখন আপনার বলটা যখন পাইলাম না, বলটা যখন নাই, আমি আমার মার সঙ্গে আর কথাবার্তা বলতেছি, মা তখন পাগল। এরপরে হইল কি, এর ভিতরে আমার ঘরে একটা ছেলে হইল, প্রথম একটা ছেলে হইল। এই বৎসরখানেক পরে, ছেলেটা হওয়ার পরেই
প্রথম দিকে ছেলেটাকে আমি ভালোই মনে করছিলাম, কিন্তু এরপরে দেখি যে আমার ছেলেটা অন্ধ, মানে চোখে দেখতে পায় না। তো তখন আমি দাদির মাজারেই বসে থাকি। তখন এটা ছোটোখাটো একটা মাজারের মতোই, সবাই আসে বসে দোয়া দরুদ পড়ে। তো দেখি যে ছেলেটা অন্ধ। অন্ধ দেখার পরে আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানালাম যে আল্লাহ এটা কী দেখাইলা তুমি, আমার ছেলেটা অন্ধ হইলো। এবং দাদির কবরের কাছে নিয়ে গেলাম, দাদির কবরও ছোঁয়াইলাম, কিন্তু ছেলেটা ওই অন্ধই রয়ে গেল। এরপরে আর কি করব বুঝে উঠতে পারতেছিলাম না। তো এরপরে মনে করেন এই মাঝার দেখাশোনা করি, এরকম করতে করতে আমার আরেকটা ছেলে হইলো। পরে 2টা ছেলে হইলো, এবং 2টা ছেলে হওয়ার পর এরপরে ছেলেটা প্রথম দিকে আমরা একটা ধারণা করেছিলাম যে হয়তো ঠিক হবে, কিন্তু দ্বিতীয় ছেলেটা আমার অন্ধ হয়েছে। আর 2টা ছেলে অন্ধ হওয়ার পরে আমি তো তখন একটু অবাক হয়ে গেলাম যে আল্লাহ, আমার 2টা ছেলেই তো অন্ধ হলো, আয় হায় আল্লাহ, এটা আমার কি হইলো, আমার 2টা ছেলে হইলো, 2টা ছেলেই অন্ধ। তখন আমি বুঝতে পারলাম যে দাদির কোনো অভিশাপ আমার উপরে লাগছে। দাদির কবরের কাছে গিয়ে পড়ে থাকি, মানে খুবভাবে পড়ে থাকে, মানে সারাদিন এখানে কান্নাকাটি করি যে দাদি আমি কি করব, মানে শুধু তারে বলি যে আমার 2টা ছেলে অন্ধ হইলো, দাদি আমি কি করব, শুধু কান্দি। এই কানতে একদিন সে আবারও আমার চোখে স্বপ্নে আসে। এটা দ্বিতীয়বার স্বপ্নে এসে আমারে বলে যে তোরে আমি দিছিলাম তুই রাখতে পারলি না কেন, পাকা দালান করে মসজিদ কর তো দাদার জন্য, এটা আমারে বলছে, এটা স্বপ্নের মধ্যে বলে গেছে। তো পাকা দালান করব আমি কেমনে, আমার কাছে তো টাকা নেই, আমি পাকা দালান কেমনে করব। আশেপাশে কয়েকজনের সঙ্গে কথাবার্তা বললাম যে এই ঘটনা আমার দাদি আমার স্বপ্নে দেখাইলো যে এখানে একটা পাকা দালান করে মসজিদ বানানোর জন্য। তো গ্রামের মানুষরাও কয়েকদিন ধরে মসজিদ বানানোর চিন্তা ভাবনা করতেছে, কিন্তু তারা ওভাবে টাকা কালেকশন করতে পারে না। এবার আমি যখন সবার কাছে বলা করলাম যে আমার দাদি আমার এমনি স্বপ্নে দেখাইলো আর বললো একটা পাকা মসজিদ করার জন্য, এবার ভাই কোত্থেকে জানে টাকা আসা শুরু হইলো। মানুষ টাকা দিতেছে, মানুষের টাকা পাইলাম, পাওয়ার পরে লাস্ট পর্যন্ত আমার যেই অল্প একটু জমি ছিল, এইটা আমার শেষ সম্বল আর কি। ইতিমধ্যে আমার আব্বা মারা গেছে, কিন্তু এর মাঝে আমার আব্বাও মারা গেছে। তো শেষ যে সম্বলটা ছিল, আমার জায়গাটা ছিল, আমি ওই জায়গাটা বিক্রি করে দিই, মানে এটা আমার সর্বশেষ সম্বল আর কি। এই ধানি জায়গাটা আমাদের সর্বশেষ, এই স্যার আমার আর কোনো কিছু নেই। এরপরে তো বাড়ি, ধানি জমিটা বিক্রি করলাম, গ্রামের মানুষও মোটামুটি দিছে, সবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে তখন আমি ওইখানে আপনার এই মসজিদ বানাবো। তখন আমার 2টা ছেলে, 2টা ছেলে অন্ধ, এবং সাংসারিক জীবনে কিন্তু কোনো শান্তি নাই, খুব অভাব অনটন টানা পড়ার মাঝে জীবন কাটতেছে। তো এরকম করার পরে তখন আমরা কি করলাম, ছোট্ট করে 4টা ফিলার দিয়ে প্রথমে আপনার এই ইয়েগুলো উঠাবো, মানে ভীম যে বলে না, যে নিচে ভীমগুলো দিলাম। এটা মনে হয় আমাদের গ্রামের সবচেয়ে প্রাচীন, মানে আপনার মসজিদ সবচেয়ে প্রাচীন। এর আগে কোনো এরকম দালানের মসজিদ হয় নাই। বাইরের বিভিন্ন গ্রাম থেকে মানুষজন দেখতে আসছে যে আমরা দালান দিয়ে বিল্ডিং করে মসজিদ বানাইতেছি, এটা দেখার জন্য। তখন আপনার সব মানে মসজিদ না, শুধুমাত্র মানুষের ঘর বাড়িগুলো টিনের ছিল। আপনার হাতে গোনা 2-3টা গ্রাম ঘুরলেও না একটা আপনার মানে আপনার পাকা বিল্ডিং পাওয়া খুব কষ্ট হয়ে যায়। তো পাকা বিল্ডিং তখন ছিলই না, সবারই আপনার টিনের ঘর, মাটির ঘর, বড় হইলে বেশি পয়সা হইলে টিনের ঘর, আর হইলে বেশিরভাগে মাটির ঘরে ছিল। যাই হোক, এবার হইলো কি, তা আমি তখন ভীমগুলো উঠালাম, 4 কোনায় 4টা ভীম দিলাম। ভীমগুলো দেওয়ার পরে রাতের বেলায় শুয়ে আছি, তো তারা যে সিমেন্ট দিয়ে ঢাকছে না, এই সময় মধ্যরাতে নামছে মুষলধারে বৃষ্টি। তাই যে উপরে যে মসজিদের মাটিটা আছে, মাটিগুলো তো ধুয়ে চলে যাবে। আমরা যে মাটিগুলো কাইটা মসজিদের মধ্যে রাখলাম মাঝখানে, তো মাটিগুলো ধুয়ে চলে যাবে, এখন কি করব। সবাই মিলে তখন চিন্তা করতেছি, মানে আমার বউ বলতেছে, আমিও বলতেছি কি করা যায়। আমার বউরে বললাম যে একটু টর্চ লাইটটা দাও তো, একটু যাই, এটা কোদালটা দাও, টর্চ লাইটটা দাও, আমি মাটিগুলোর চারপাশটা একটু বাইন্দা দিই, মানে মসজিদের চারপাশে মাটিগুলা মানে একটু যদি বান দিয়ে দিই, তাহলে আর পানির সঙ্গে ধুয়া মাটি যাবে না। আর তুমি আমার একটা প্লাস্টিক দাও, আমি উপরে প্লাস্টিক দিয়ে আসি। তখন প্রচুর বৃষ্টি, কিন্তু ভাই বাইরে মুষলধারে বৃষ্টি, এত বৃষ্টি বলার মতো না। পরে আমি রওনা দিলাম। রওনা দেওয়ার পরেই আমি এই মসজিদের কাছাকাছি আসছি, আসার পরেই আমার ভিতরটা জানি কেমন খুব শীতল হয়ে গেছে, মানে ঠান্ডা হয়ে গেছে, ভিতরটা প্রচুর ঠান্ডা হয়ে গেছে। ঘটনা কি, এতটা ভালো কেন লাগতেছে, মানে ভিতরে খুব ভালো লাগতেছে, কিন্তু বৃষ্টি হইতেছে, ছাতা নিয়ে আসি, মানে মুষলধারে বৃষ্টি, মনে হয় যেন ছাতা টাতা সব ভেঙে ফেলবে বৃষ্টিতে। মধ্যখানে গেলাম, আপনার মসজিদটার মধ্যখানে যাওয়ার পরে আমি এই মাটিগুলার তখন চারদিক থেকে টানতেছি। যখনই পশ্চিম পাড়ের মাটিগুলারে টান দিলাম, মিম্বরটা যেদিকে হবে আর কি, মসজিদের ওই পাশের মাটিগুলো যখন ভাই টান দিলাম, তখনই টক্কর করে কি জানি লাগছিল আমার আপনার কোদালের মধ্যে, টক্কর করে কি জানি একটা লাগছিল। লাগার পরে কি ব্যাপার, কি লাগলো এটা, তো তার হাতের বেলায় তো আবার বিদ্যুৎ চমকাইতে আছে, বৃষ্টি। যখনই লাগছে আপনার কোদালের মধ্যে, তখন আমি বুঝতে পারলাম যে না, এটা তো কি দেখি। তখনই ভাই আর
যে যে জিনিস নিয়ে আমার মা দৌড় দিছিল, ওই জিনিস, যে জিনিস নিয়ে দৌড় দিয়ে আমার মা পাগল হয়ে গেছিল। জায়গার মতো এখন কাঁপতেছি, আল্লাহ এটা কি, এরকম ধরফর ধরফর কাঁপতেছি। পরে এটা হাতে নিয়ে বুকের মধ্যে নিয়ে ঘরে গেলাম, বউরেও দেখায়নি, লুকাইছি। লুকাইয়া এর পরের দিনে এটার কাজ করছি। এটা যেমন হোক ভাঙছি, ভাঙা একটু বিক্রি করছি, কইরা আপনার এইখানে আমি মসজিদ নির্মাণ করলাম। আল্লাহর অশেষ রহমতে এখন এটা আপনার 6 তলা একটা মাদ্রাসা সহ মসজিদ, টোটাল 6 তলা। বাচ্চারা পড়াশোনা করে, ইতিম বাচ্চারা আছে আপনার দোয়ায়, এখনও প্রায় 250-র মতো ইতিম বাচ্চা আছে এই মাদ্রাসায়, এরা পড়াশোনা করে। এবং আমাদের হুজুর আছে, দাদার নামে মাদ্রাসাটা দিয়েছিলাম। দাদির কবরটা এখন শুধু একটা কবর না, একটা মাজারের মতো হয়েছে, তবে সেজদা দেওয়ার মতো কোনো মাজার নয়। আমার এই মাজারে সেজদা দেওয়া নিষেধ, শুধু আসলে জিয়ারাত করে চলে যাবে। মানুষ আসে, আমরা ভলান্টিয়ার রাখছি, শুধুমাত্র আসবে, জিয়ারাত করবে, চলে যাবে, কোনো সেজদা হবে না, মাজারে কোনো সেজদা দেওয়া যাবে না। তো এখন যেটা ভাই আমার কাছে মনে হচ্ছে আর কি, মানে আমি যেটা বুঝতে পারলাম, আজকে আপনাদের দোয়ায় আল্লাহর রহমত আমার কোনো কিছুর অভাব নাই। তবে আমার দুটো ছেলে, সবচেয়ে অবাক করা বিষয়, যেটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন, অথচ এটা কেউ মানে কীভাবে বিশ্বাস করাবো আমি, আমার দুটো ছেলে আস্তে আস্তে তাদের দৃষ্টিশক্তি ফিরে পাইছে। পুরোপুরিভাবে পায় নাই, যেটা বললে মিথ্যা হবে, যে সম্পূর্ণভাবে দেখতে পারে তা নয়। তারা কিন্তু জন্ম থেকে অন্ধ ছিল। এখন বড়টা ছোটোটা দুটোই হালকা হালকা দেখতে পায়, এখনও মোটামুটি তারা চশমা পরে। অবশ্যই তাদেরকে আমি ওষুধ খাওয়াইছি, ডাক্তার দেখাইছি, তারপরেও আল্লাহর কুদরতে তারা এখন দেখতে পায়, মোটামুটি দেখতে পায়। দুজনে কিন্তু এখন আর অন্ধ নাই। তো আপনার ভিডিও দেখলাম, আপনি বিভিন্ন জায়গায় মাজার করেন। কিছুদিন আগে একটা চাউল ডাউল মেয়ার বলে একটা মাজার আপনি জিয়ারাত করতে গেলেন, ভাল লাগলো। সেখান থেকে আপনাকে দাওয়াত জানাইলাম, আমাদের মাজারটা এসে দেখে যাবেন, আপনার হৃদয় শীতল হবে। এবং মাজারের যে ইতিহাস সেটা আপনার কাছে তুলে ধরলাম। এর বাস্তবতার জন্য আপনি আমাদের গ্রামে এসে যে কারোর সঙ্গে কথা বললে এই ঘটনার সবাই সাক্ষী, সবাই ঘটনার সম্বন্ধে জানে। আর আমি এই মুহূর্তে আপনাকে গল্প লিখতেছি সৌদি আরব থেকে। আমি এখন বেশিরভাগ সময় সৌদি আরবে থাকি, এখানে আমার ব্যবসা বাণিজ্য আছে মক্কাতে। এবং আপনাদের কুমিল্লার আমাদের ম্যানেজার আছে আলম সাহেব, উনি ম্যানেজার, কুমিল্লার দাউদকান্দি ওনার বাড়ি, উনি আমার এখানে কাজ করে। এবং তার ওয়াইফও এখানে আছে, তার ওয়াইফের মাধ্যমেই আপনাকে পাইলাম এবং আপনার গল্পগুলো শুনে ভালো লাগলো। পরে আমার দাদির এই মাজারের ঘটনা আপনাকে জানাইলাম। দোয়া করবেন আমার জন্য, আমি আপনার জন্য দোয়া করি। আর দাওয়াত রইল আমাদের মাজারে, ঘুরে যাবেন। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে সিলেটের ভাই মোহাম্মদ ওসমান হোসেনের জীবনের এই আজব, তাজ্জব এবং ধর্মীয় বাস্তব গল্পটা শোনার জন্য। দেখেন, এই যে মাজারের বিষয়গুলো, আমরা অনেকেই বলি যে উলিয়াদের হচ্ছে কেরামতি, যারা মাজার বিশ্বাস করে না তাদেরটা হচ্ছে আলাদা। যারা মাজার বিশ্বাস করে এরা মানে বলে থাকে যে আমাদের দেশে তো কোনো নবী জন্মায় নেই, তাহলে যারা মাজারে যারা শহীদ আছে এরাই হচ্ছে আমাদের এই দেশের মধ্যে ইসলাম এনেছে, এটা অনেকেই বলে। তো যাই হোক, আমি কোনো মতেই যাচ্ছি না। আমি আমার জায়গায় দাঁড়িয়ে শুধু এটুকুনি বললাম, যারা মাজারকে ভালোবাসে তারা বলে যে মাজারের যে উলিয়া থাকে তারা এগুলো কেরামতি দেখে, তাদের কেরামতি বিশ্বাস করতে হবে। এটা হয়তো ওসমান আলীর দাদির একটা কেরামতি ছিল। যাই হোক, আমি সবসময় বলে থাকি আমি গল্প রেকর্ড করি, গল্প প্রচার করি শুধুমাত্র মানুষকে সচেতন করার জন্য, অনুপ্রেরণা জাগানোর জন্য, কোনো সময় কারো ক্ষতি করার জন্য, কোনো ধর্মকে, কোনো জাতকে, কোনো গোষ্ঠীকে, কোনো দেশকে ছোট করার জন্য আমি গল্প রেকর্ড করি না। আমি আজকের গল্পের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যে আপনি আল্লাহর পথে হাঁটলে অনেক কিছুই পাবেন। হয়তো এই গল্পটাই আমি তার প্রমাণ তুলে ধরেছি এবং ওসমান আলী মাধ্যমে সেই গল্পটা আমি শুনেছি এবং সেই ভুলেই আমি আপনাদেরকে রেকর্ড করেছি। বন্ধুরা, আপনারা যারা গল্প শুনেছেন তাদেরকে অনুরোধ করবো যে এই গল্প নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আর আপনাদের সঙ্গে আমার দেখা হবে অন্যদিন অন্য কোনো গল্পে। আজ এখানে এই বিদায়। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম। আরেকটা বিষয়, যারা চট্টগ্রামের চাউল ডাউল মিয়ার মাজার দেখেন নাই, আমি এখানে দিয়ে দিব, আপনারা সেই মাজারটা দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।